আমি বাংলা, তাহলে বাংলা কি হয়ে যাবে আমার? যে বাংলার যে প্রক্রিয়াটা, এটা বলে কি ডিফসফোরাইলেশন। এই জন্য বিজ্ঞানীরা এটিপির নাম দিছে জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন। এই সবগুলা একসাথে থেকে তোমার তৈরি করে খাদ্য। কোথায় সালোক সংশ্লেষণ বেশি হবে? আমি অপশন পারবা। হাইড্রোফটোলাইসিস কাকে বলে? তো আলো এক্সাম যে হট টপিক এটা। হ্যাঁ, এখানে কার্বন আছে 5টা, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে একটা আছে কার্বন, তাহলে এখানে কার্বন হয়ে যাবে কয়টা? 6টা। যেহেতু প্রথম স্থায়ী যাবো। কোশ্চেন অনেক ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম সবাইকে, আমি সাকিব, পড়াশোনা করছি খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি মেকানিক্যাল ডিপার্টমেন্টে। আজ আমরা তোমাদের বায়োলজির 4th চ্যাপ্টার জীবনী শক্তি বা বায়ো এনার্জেটিক্স এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের মধ্যে 2টা বিষয় থাকে, একটি হচ্ছে সালোক সংশ্লেষণ আর একটা হচ্ছে শ্বসন। তো আমরা প্রথম ভিডিওর মাধ্যমে আমরা সালোক সংশ্লেষণের সবকিছু শেষ করব, আর দ্বিতীয় যে লেকচারটা থাকবে ওইটার মাধ্যমে আমরা শ্বসনের পার্টটা শেষ করব। তো সালোক সংশ্লেষণ করার আগে আমাদের কিছু বেসিক ধারণা থাকতে হবে যে উদ্ভিদের পাতা কিরকম, পাতার মধ্যে সালোক সংশ্লেষণের জন্য কি কি উপাদান থাকে, বা আসলে সালোক সংশ্লেষণের জন্য কি কি দরকার পড়ে। চলো আমরা দেখি আসলে কি কি দরকার পড়ে। যেহেতু চ্যাপ্টারের নাম জীবনী শক্তি, তো জীবনী শক্তি কাকে বলে এই সংজ্ঞাটা আমাদের সম্পূর্ণ ধারণা, ভালোভাবে একটা ধারণা থাকতে হবে। জীবনী শক্তি হলো তোমার রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে যেই শক্তি নির্গত হয় বা যেই শক্তি পাওয়া যায় তাকে বলা হয় জীবনী শক্তি। কঠিন না, এটা কিন্তু একদম সোজা। রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে যে শক্তি পাওয়া যায়। তো তুমি যদি কোনো জায়গার মধ্যে মানে বায়োলজি বলো কেমিস্ট্রি বলো কোন জায়গার মধ্যে দেখো যদি বন্ধন ছিন্ন করছে, বন্ধন ছিন্ন করার ফলে, বন্ধন ছিন্ন হলে কি শক্তি নির্গত হয়, শক্তি নির্গত হবে। তো একটু সহজ একটা এক্সাম্পল দেখো। তুমি মনে করো আমার কাছে একটা কি আছে, এরকম একটা পাইপ আছে বা একটা কলম আছে বা একটা কাঠি আছে। তোমার ইচ্ছা যে কোনো একটা চিন্তা করো। এই কাঠিটার মধ্যে দেখো, মনে করো আমি কাঠিটা ভাঙবো, আমি কাঠিটা ভাঙলাম, ভাঙার পরে কি হবে বলতো? এখানে আমার একটা শব্দ তৈরি হবে না? এখানে কি তৈরি হবে? শব্দ। শব্দ কি? শব্দ এক প্রকার শক্তি। তাহলে আমি বলতে পারি, আমি যদি কোনো কিছু ভাঙি তাহলে আমি ইজিলি বলতে পারি কোনো কিছু যদি ভাঙি আমার কি তৈরি হইব? শক্তি তৈরি হইব। মানে শব্দ তৈরি হচ্ছে, শব্দ তো এক প্রকার শক্তি। তো এটা তোমার মানে সহজ ভাষায়, সহজ ভাষায় বোঝানোর জন্য একবার বলা হয়েছে। তো রাসায়নিক ভাবে কোনো কিছু ভাঙলে কি তৈরি হইব? শক্তি তৈরি হইব। তো রাসায়নিক ভাবে ভাঙা বলতে কি, ধরো তুমি যদি একটা পানি, তুমি পানি H2, পানি তুমি যদি ভাঙো কি পাইবে বলতো? হাইড্রোজেন আয়ন পাইবে, আর কি পাইবে? OH আয়ন পাইবে না? তো পানির ভাঙছি, বাংলা আমার কি শক্তি, স্বাভাবিক শক্তি পেয়েছি। তো তুমি PCl5 এটা যদি তুমি ভাঙো কি পাইবা? PCl3 প্লাস Cl2। তো আমি কি করছি? ভাঙছি। তো ভাঙার কারণে আমার কি হয়েছে? শক্তি নির্গত হইব। তো তুমি তুমি যদি কেমিস্ট্রি বলো বায়োলজির মধ্যে, কেমিস্ট্রি বলো আর বায়োলজি বলো, যেখানে তুমি যদি দেখো ভাঙতেছে কোনো কিছু, কি হইতেছে? ভাঙতেছে। তো তুমি কি বলবা? শক্তি নির্গত হবে। কিন্তু বাংলে কি হয়? শক্তি নির্গত হয়। বাংলে শক্তি নির্গত হয়, নির্গত হয়। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, তাহলে এটা রিভার্স হতে পারে। যদি আমরা জোড়া লাগাতে চাই তাহলে আমার কি করতে হইব? তোরা এখানে আছে, এটা কি ভাঙছে, তো আমি জোড়া লাগাতে চাই, আমার সেম ওই পরিমাণ শক্তি কি হইব? দেওয়া লাগবে। বুঝতে পারছো সবাই বিষয়টা? যদি আমি যদি মনে করি কি করি, PCl5 এটা ধরো মনে করি আমি দিলাম PCl3 প্লাস Cl2, আমি কি তৈরি করবো? PCl5। তাহলে কি জোড়া লাগালে আমার কি তৈরি কি দিতে হবে? শক্তি দেওয়া লাগবে। এখানে কি লাগবে? আর তুমি যদি জোড়া লাগাতে চাও বা কি আগের অবস্থায় নিতে চাইলে, আচ্ছা আচ্ছা, আগের না, যেহেতু এটা ভাঙছি দিছি আর এটা দিয়ে আমি কি ঠিক করতে বা জোড়া লাগাতে, হ্যাঁ, শক্তি দিতে হবে। তো জীবনী শক্তি মানে কি? রাসায়নিক বন্ধন ছিন্ন করার ফলে যে শক্তি পাওয়া যায়। ঠিক আছে?
আসলে এই যে এই টপিকটা সবাই বুঝতে পারছো। তো এখন আমরা দেখবো যেহেতু এই যে সালোক সংশ্লেষণ তোমরা কিন্তু আগে থেকে পড়েছো, উদ্ভিদ সালোক সংশ্লেষণ করার জন্য পাতা অনেক মানে মুখ্য একটা ভূমিকা পালন করে, সূর্যের আলো এবং পাতা। তো পাতার এখন তো এই চ্যাপ্টারটা কি সালোক সংশ্লেষণের বিস্তারিত একটা পড়া। তো পাতার মধ্যে সালোক সংশ্লেষণের জন্য যে যে উপাদান থাকা জরুরি, পাতার মধ্যে কিন্তু আরো উপাদান আছে। আমি কিন্তু সবগুলো লিখছি না, আর সবগুলো আমি জানিও না, অনেক কোটি কোটি উপাদান আছে। তো সালোক সংশ্লেষণের জন্য যে উপাদানগুলো তোমার লাগবে, এই উপাদানগুলো আমি পাতার মধ্যে যে আছে ওইটা তোমাদের একটা রাফ বর্ণনা দেওয়ার জন্য এগুলো লেখা হয়েছে। পাতার মধ্যে কি কি থাকে দেখো। পাতার মধ্যে এই যে তোমার এই দিক দিয়ে মানে মূল থেকে পানি তো পাতার মধ্যে যায়, এটা তো সবাই জানো। দ্বিতীয় চ্যাপ্টারের মধ্যে পড়ছো কি করে, যে জাইলেম। জাইলেম মানে কি, জাইলেম, জাইলেম, এই চ্যাপ্টার পড়া এমনি বললাম আর কি। জাইলেম মানে কি, যাই মানে বরিকার মানে কি জল। জাইলেম কি করে, জল পরিবহন করে, মনে থাকবো। আর ফ্লুয়েম মানে কি, ফ্লুয়েম, ফ্লুয়েম মানে এফ, ফুড। ফ্লুয়েম মানে কি, ফ্লুয়েম টিস্যু কি করে, ফুড মানে খাদ্য পরিবহন করে, এমনি একটু শর্টকাট। তো জাইলেম টিস্যুর মাধ্যমে কি করে, যে পাতার মধ্যে গিয়ে পানি পৌঁছে। তো উদ্ভিদের পাতার মধ্যে কি থাকে, তোমার অবশ্যই পানি পৌঁছাতে পারে। তারপর আরেকটা উপাদান থাকে, এটার নাম কি, অজৈব ফসফেট। অজৈব ফসফেট, ফসফেট তো চিনো সবাই। আর অজৈব ফসফেটকে প্রকাশ করে কি দ্বারা, পিআই দ্বারা। পিআই মানে কি বলতো, পি মানে তো ফসফেট, আই মানে কি, আই মানে হচ্ছে তোমার ইনঅর্গানিক। ইনঅর্গানিক মানে হচ্ছে অজৈব, ইনঅর্গানিক মানে হচ্ছে মানে ন্যাচারাল আর কি, মানে জৈব। আর ইনঅর্গানিক মানে হচ্ছে অজৈব। তো অজৈব ফসফেটকে প্রকাশ করা হয় পিআই দ্বারা। আর অজৈব ফসফেট কোথায় থাকে, পাতার মধ্যে থাকে, মনে থাকবে সবার। হুম। তারপর পাতার মধ্যে আরেকটা উপাদান থাকে এডিপি। এখন বোঝা লাগবে না আসলে এডিপি কি কি, এখন তোমার বুঝতে হবে না, আমি তো পরে বলুন। এখন তো একটু রাব বলতেছি কি কি থাকে, বিস্তারিত আরো পর আছে। এডিপি থাকে, তারপর থেকে কি থাকে, এনএডিপিএইচ প্লাস, তারপর কি থাকে, রাইবোলোজ। রাইবোলোজ হচ্ছে একটা চিনি, এটা বিস্তারিত আছে পরে, কিন্তু এগুলো পরে বিস্তারিত আছে আর কি। এনএডিপিএস আছে না, এটা চিনো, এটা কিন্তু ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের মধ্যে তোমরা কিন্তু পড়ছো স্টোমা, যে জেলির মতো থকথকে বস্তুটা, যে ক্লোরোপ্লাস্টের মধ্যে জেলির মতো থকথকে বস্তুটা থাকে, পরের নাম হচ্ছে স্টোমা। স্টোমার মধ্যে কি অনেকগুলো যে এনজাইম, তারপর কি আয়ন টায়ন থাকে না। তো ধর এটা একটা পজিটিভ না, বা পজিটিভ বা নেগেটিভ যদি থাকে, চার্জ থাকে, ওইটা কি আয়ন না। তো এই থাকে তোমার যে স্টোমার মধ্যে, মানে পাতার মধ্যে থাকে। পাতার মধ্যে মেসোফিল টিস্যু থাকে, মেসোফিল টিস্যুর মধ্যে কি থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে। আর ক্লোরোপ্লাস্টের স্টোমা, ক্লোরোপ্লাস্টের কি, যে স্টোমার মধ্যে থাকে তোমার এনএডিপিএস প্লাস। এটা মনে রাখা লাগবে না, এমনি বললাম যাতে তোমার একটু ইয়ে করো আর কি। আর এখানে তোমার তো, আর পাতার মধ্যে কি থাকে, এডিপি। তো নর্মালি যদি এমসিকিউতে আসে পাতার মধ্যে নিচের কুন্ডি থাকে বা কুন্ডি থাকে না বললে, তোমার এগুলোর মধ্যে দিব, মনে থাকবে সবার। ঠিক আছে সবাই। এখন আমরা আর দেখবো, এখানে আমরা দেখবো কি, যে এটিপি, সরি এন এ, আচ্ছা আমি বলি, আমরা এখন দেখবো কি কি, এ এম পি, এডিপি, এডিপি, এটিপি। তিনটাই একরকম না, শুধু এম ডিপি এগুলো আলাদা না। আচ্ছা, এম মানে হচ্ছে তোমার মনো, ডি মানে হচ্ছে তোমার কি, ডাই, টি মানে হচ্ছে কি, ট্রাই। নাম দিয়ে কিন্তু তোমরা বুঝতে পারতেছো বিষয়গুলো, মানে এই না মানে মনো মানে হচ্ছে এক, মনো মানে কি ওয়ান, ডাই মানে কি টু, ট্রাই মানে কি থ্রি। আমরা কিন্তু এই দেখো এডিপি কিন্তু দেখছি না, মানে এডিপি, এডিপি তো তোমরা চিনছো, এখানে তো এডিপিটা তো আছে, বুঝতে পারছো। যে পাতার মধ্যে তোমার এএমপিও থাকে, মানে এডিপিটা তো লিখলাম, ওইগুলো কিন্তু থাকে পাতার মধ্যে। হ্যাঁ, পাতার মধ্যে কিন্তু আরো জিনিস থাকে, আমি লিখে দিই, এইগুলো লিখে দিই, এএমপি, তারপরে এটিপি। মূলত পাতার মধ্যে তোমার থাকে কি, রাইবোলোজ সুগার। আমরা এখানে দাও, এখানে পড়ছি না রাইবোলোজ, এখানে দাও পাতার মধ্যে কি, রাইবোজ সুগার, এরকম আর কার্ক উপাদান থেকে কি, রাইবোজ সুগার, এটা হচ্ছে তোমার চিনি। সুগার মানে চিনি না। এটা দেখতে হচ্ছে তোমার 5 কার্বন বিশিষ্ট, কার্বন কয়টা থেকে 5টা। আর দেখতেছি তোমার কি, পঞ্চভুজ আকৃতির, দেখছো। আচ্ছা সুন্দর হয়েছে না। সরি, এই ডিসে দেখতে এরকম।
আর এই কয়টা কার্বন থেকে বলতো? কার্বন থেকে আমার কয়টা? 5টা। একটা মানে যে কোনাগুলো না এগুলোর মধ্যে কার্বন থাকে, 5টা কার্বন একটার সাথে একটা অ্যাটাচ হয়ে সেটা তোমার এরকম একটা স্ট্রাকচার গঠন করে। এটা বলে তোমার রাইবোজ সুগার বা চিনি আর কি, একটা এক প্রকার চিনি। চিনি বললো না, মানে এক প্রকার চিনি আর কি। চিনি তো অনেক অনেক ধরনের চিনি আছে, যেটা এক প্রকার চিনি। অ্যাডেনিন, অ্যাডেনিন হচ্ছে তোমার ক্ষার। যে তুমি ডিএনএ আরএনএ পড়লে এটা আর একটু ক্লিয়ার হইব, তোমার সামনের টপিক আছে তো। তো আপাতত মনে হয় অ্যাডেনিন হচ্ছে ক্ষার। ক্ষার কি? অ্যাসিড চিনো না? অ্যাসিডের যে বিপরীত যে একটা জিনিস থাকে ওইটার কি বলে? ক্ষার। তো অ্যাডেনিন ক্ষারটাকে প্রকাশ করে এ দ্বারা। এই কি একটা ক্ষার, এটা প্রকাশ করে কি এ দ্বারা। তোমার অ্যাডেনিন আর হচ্ছে তোমার রাইবোজ সুগার, এই দুটো যুক্ত হয়ে আমার তৈরি করে কি এডিনোসিন। এডিনোসিন তৈরি করে আমার। এখানে আমার কি থাকে? এখানে একটা এ থাকে, সি কিন্তু দেওয়া লাগে না। হ্যাঁ, এই যে কর্নার গুলো না এগুলো তোমার সি বলে, এই যে কর্নার গুলো সি বলে, সি কিন্তু দেওয়া লাগে না। তো আমার দেখো এখানে কি এডিনোসিন বলে। আচ্ছা, এডিনোসিনের সাথে যদি তোমার ফসফেট একটা যুক্ত হয়, মনে করে কি এটা যুক্ত হয়েছে, একটা ফসফেট যুক্ত হয়েছে, তখন তাকে বলে কি অ্যাডেনোসিন মনোফসফেট। মনো মানে তো এক, এখানে সি দাও, এটা কিন্তু অ্যাডেনোসিন। হ্যাঁ, অ্যাডেনোসিন আমার একটা ফসফেট যুক্ত হয়েছে, তখন একে বলে কি অ্যাডেনোসিন মনোফসফেট। তো আমার কি হয়েছে? অ্যাডেনোসিনের সাথে আমার দুইটা ফসফেট যুক্ত হয়েছে। এটা কিন্তু অ্যাডেনোসিন না, এটা কিন্তু তোমার কি রাইবোজ সুগার। তো একটা যদি আমি এ দেই তাহলে আমার এটা কি হইতেছে? অ্যাডেনিন দিলে আমার এই পুরোটা হইতেছে কি অ্যাডেনোসিন। আমার কি ফসফেট করে দুইটা, একটা দুইটা। ক্লিয়ার সবাই? দুইটা। আমি যদি ফসফেট যদি তিনটা দিই, এখন আমার কি হয়েছে বলতো? অ্যাডেনোসিন ডাইফসফেট। ফসফেট আমি তিনটা দিলাম, 3p। আমার এই অ্যাডেনো, এই যে এইটা তো অ্যাডেনোসিন, তো এখানে আমার কি ফসফেট তিনটা হবে, একটা দুইটা তিনটা। বুঝতে পারছো? তো আমার নামগুলো যেহেতু কি হতে পারে এটা কিন্তু বলতে পারবো তোমরা। এর নাম কি? এ এম পি, অ্যাডেনোসিন মনোফসফেট। এর নাম কি? এ ডি পি, অ্যাডেনোসিন ডাইফসফেট। এর নাম কি? এ টি পি, এর নাম কি? অ্যাডেনোসিন ট্রাইফসফেট। ক্লিয়ার সবাই এই টপিকটা? আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমাদের কি ফসফোরাইলেশন আর ডিফসফোরাইলেশনটা কি? এটা এটা কি চিনতে পারতেছো? হ্যাঁ, এটা হচ্ছে তোমার কি এই যে এটা হচ্ছে তোমার রাইবোজ সুগার, আর এটা হচ্ছে নাম কি অ্যাডেনিন, আর এই দুইটা একসাথে মিলে তৈরি হচ্ছে আমার অ্যাডেনোসিন। ক্লিয়ার তো সবাই? তো অ্যাডেনোসিনের সাথে যে আমার কি কি যুক্ত হয় দেখো, এদিকে আমার কি যুক্ত হয়? ফসফেট যুক্ত হয় না? ফসফেট যুক্ত হয়ে তৈরি করে কি এএমপি, তারপর কি এডিপি এটিপি, মানে প্রতিনিয়ত কি হয়? ফসফেট যুক্ত হয়, এবার তৈরি করে। বুঝতে পারছো? এইভাবে তৈরি হয়, এটা কি শুধু শুধু তৈরি হয়? আমি কিন্তু বলছিলাম, তো আমি কিন্তু প্রথমে কিন্তু এই বেসিকটা কিন্তু ক্লিয়ার করছিলাম তোমাদের। তো এই যে কোনো কিছু যদি আমি জোড়া লাগাইতে চাই, আমার কি দিতে হবে? তো জোড়া লাগাইতে চাইলে আমার শক্তি দিতে হইব। আমি কি করতেছি? তো ফসফেট প্রতিনিয়ত আমি কি ফসফেট জোড়া লাগাইতেছি, তো আমার বাহির থেকে কি শক্তি দেওয়া লাগবে না? এটা কিন্তু একটা বেসিক, এটা বুঝতে হবে। তো বাহির থেকে কি দেওয়া লাগবে? শক্তি দেওয়া লাগবে, শক্তি দিতে হবে। এই শক্তি দিবে কে? স্বাভাবিক, এই শক্তি দিবে কে? এই শক্তি দিবে হচ্ছে সূর্য। এই সূর্য থেকে আলো আসবো, আলো এক প্রকার শক্তি না? এই আলোক শক্তি কি আসবো? আলোক শক্তি। আলোক শক্তি তোমার একটা মানে এইখানে যুক্ত করবো, মানে একটা আলোক শক্তি করবো, এগুলো একটার সাথে একটা কি যুক্ত করবো, যুক্ত করে আমার কি এটিপি, এএমপি এডিপি এটিপি তৈরি করবো। বুঝতে পারছো সবাই? এই যে প্রক্রিয়াটা, এই যে এটিপি এটিপি যে এটিপি সরি এটিপি না, ফসফরাস যে মানে অ্যাডেনোসিনের সাথে যে ফসফরাস গ্রুপের যে যুক্ত যুক্ত যে করে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় তোমার ফসফোরাইলেশন। সবাই নোট করে নাও। ফসফোরাইলেশন কি? অ্যাডেনোসিনের সাথে ফসফেট গ্রুপ যুক্ত করার জন্য বাহির থেকে কি দেওয়া লাগে? শক্তি দেওয়া লাগে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে তোমার ফসফোরাইলেশন। এখান থেকে তো কি হইতেছে, আমি এটা অন্যভাবে এটা যাতে সুবিধা বুঝতে, শক্তি এনার্জি দিতেছি। আর কি আমার এনার্জি দিলে কি যুক্ত হবে? কত এনার্জি দিলে আমার ফসফেট যুক্ত হবে, ফসফেট যুক্ত হবে, এনার্জি দিতে হবে। তারপর তারপর কি যুক্ত? ফসফেট যুক্ত হবে, ফসফেট যুক্ত হবে। এই আমি একটা দিয়ে লিখে দিচ্ছি যে তুমি রিডিং এইভাবে পড়তে পারো। দিতে হবে, তারপর
ফসফেট যুক্ত হবে। ক্লিয়ার সবাই? এটা তো আমার অ্যাডেনোসিন। আচ্ছা মনে করো আমার এখানে কি আছে, ফসফেট গুলো আছে, ফসফেট গুলো আছে। এখান তো আমি মনে করলাম একটা ফসফেট আমি ভাঙলাম, আমি একটা ফসফেট আমার মনে চাইছে আমি কি করছি, এই যে ফসফেটের ভাঙে নিয়ে গেছি। ফসফেটের যে আমি এবার ভাঙি, তো বাংলে কি, এই যে বাংলে কি দেখো, কিন্তু প্রথমে আমরা দেখেছি যাতে আমাদের মানে একদম চ্যাপ্টারটা একদম সবচেয়ে ইজি লাগে আর কি, একদম বেসিক থেকে দেখানো হচ্ছে। এই যে আমরা যদি ভাঙি, এখানে কি হচ্ছে যে শব্দ, মানে শব্দ বাদ দেবে, এটা তো শব্দ না আসলে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জিনিস তৈরি আর কি। মূলত বাংলায় কি তৈরি হয়, এক প্রকার শক্তি নির্গত হবে। যদি তুমি লাঠি এবং শব্দ শক্তি, যদি তুমি যে কেমিক্যাল কোন একটা বিষয় বাংলা, তাহলে কি তৈরি হবে, কেমিক্যাল এনার্জি নির্গত হইব। বুঝতে পারছো? তো বাংলা তার মানে কি আমার এখানে একটা এনার্জি পাওয়া যাবে। এই এনার্জি কোন এনার্জি জানো, যে এনার্জি দিয়ে সেটা এই ফসফেটটা যুক্ত হয়েছিল, আমি যদি এখানে যদি ভাঙি, এই এনার্জিটা কি বেরিয়ে যাবে। আমি যদি এটা ভাঙি আমার কি হবে, এনার্জি বেরিয়ে যাবে। মনে করো ভাঙলাম, আমি ভাঙলাম, তাহলে বাংলা কি হয়ে যাবে আমার, এখান থেকে অন্য কালি দিই, মনে করো আমার এখান থেকে শক্তি বের হয়ে যাবে, শক্তি বের হয়ে যাবে। তো বাংলা কি হয়, বাংলা আমার কি হবে, শক্তি বের হয়ে যাবে, মানে ফসফেট বাংলা এই শক্তি বের হয়ে যাবে। বুঝতে পারছো? এই যে ফসফেট ভাঙার পরে যে শক্তি নির্গত হইলো, ফসফেট যে ভাঙার যে প্রক্রিয়াটা, এটা বলে কি ডিফসফোরাইলেশন। আশা করি বুঝতে পারছো ফসফোরাইলেশন কি আর ডিফসফোরাইলেশন কি, এক্সাম আসলে অবশ্যই লিখতে পারবে। আচ্ছা আমরা আর একটু একটা জিনিস দেখি, ধরো মনে করো আমার কাছে কি আছে, এখানে আছে আমার এটা হচ্ছে আমার কি, এ এম পি, অ্যাডেনোসিন মনোফসফেট। আমি যদি এখানে যদি একটা পি দিই, কি হবে বলতো, এ ডিপি হইব না? ধরো একটা ফসফেট ছিল, ওই যে এই যে বোঝার কথা আমার মনে হয়, একটা ফসফেট ছিল, আমি যদি আরেকটা ফসফেট এড করে দিই, আমি কি মনোফসফেট, স্বাভাবিক। তাহলে আমি যদি এ ডিপি প্লাস আরেকটা ফসফেট দিই, আমার কি তৈরি হবে, কত, অ্যাডেনোসিন ট্রাইফসফেট নরমাল। এই যে এই ঘটনাটাই কিন্তু কি ফসফোরাইলেশন। বুঝতে পারছো? এই যে ঘটনাগুলো ফসফোরাইলেশন। আচ্ছা এখানে যদি কি হইতেছে, আমি যদি কি করি, এডিপি, এটা যদি আমি ভাঙি, যদি মাইনাস পি করি একটা, আমার কি তৈরি হবে, কত, এএমপি, মানে একটা ভাঙছি মানে একটা নিয়ে নিছি, এটা তো প্লাস। বুঝতে পারছো তো না? আর আবার এটিপি, এটা যদি আমি একটা ফসফেট নিয়ে নিই, তাহলে আমার কি তৈরি হবে, কত, এডিপি। তাহলে তো এই ক্ষেত্রে কিন্তু এটা কি ডিফসফোরাইলেশন হয়েছে। বুঝতে পারছো ক্লিয়ার বিষয়টা? কিন্তু এখানে তো তিনটা থেকে একটা চলে গেছে, মানে তিনটা থেকে একটা চলে গেছে, এই যে এটাই কিন্তু এটার উদাহরণ। বুঝতে পারছো? আর এটা কিন্তু এটার উদাহরণ, হ্যাঁ, বোঝার জন্য মনে করি কি এটা এটার উদাহরণ, মানে এক কেসে চিত্র আর কেসে তোমার এই যে এই আর কি। আর যে এটা কিন্তু তো তিনটা ছিল, তিনটা থেকে দুইটা আছে, মানে কি তিনটা ছিল তিনটা থেকে দুইটা আছে, এটা হচ্ছে এটার উদাহরণ। আসলে বুঝতে পারছো ক্লিয়ার সবাই? আমরা নেক্সট টপিকে যাই। জীবনী শক্তি কিভাবে জমা হয় এবং খরচ হয়, এটা তো বুঝতে পারছি কিভাবে জমা হয় খরচ হয়। এই যে এটাই তো বলতে, এইভাবে কি হইতেছে, সূর্য আলোর উপস্থিতিতে কি হইতেছে, যুক্ত হইতেছে, তো এইভাবে জীবনী শক্তি জমা হইতেছে। আর কিভাবে খরচ হইতেছে, এই যে ভাঙা গেছে, ভাঙা এইভাবে খরচ হইতেছে। আগের স্লাইড থেকে বুঝবা, হ্যাঁ, এটা হোমওয়ার্ক লিখতে পারবো না, যদি আসবো না এক্সামে। এই যে আগের আগের স্লাইড দেখো, দেখো। আচ্ছা এখন আমরা দেখুন কি এটিপি, এটিপি দাও কি একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। তুমি যদি এই যে আমার মূলত দাও সবচেয়ে শক্তি বেশি পাওয়া যাবে কই, যে বড় যে কিছু বাংলা কিন্তু শক্তি বেশি পাওয়া যাবে। তো আমরা এই পর্যন্ত যতগুলা দেখছি, একটা দেখছি কি এএমপি, একটা দেখছি কি এডিপি, একটা দেখছি কি এটিপি। তো উদ্ভিদ কি করে, যদি সূর্যের আলো পাই, এডিপি রে কি বানাই দেয়, সাথে সাথে এডিপি রে, এর তো এ বানাই, ঠিক আছে, এর থেকে ধরো একটা ফসফেট যুক্ত এ বানাই, আবার এর সাথে আরেকটা ফসফেট যুক্ত কি এটিপি বানাই দেয়, যুক্ত কি এটিপি বানাই দেয়, এটিপি ফসফেট যুক্ত, মানে এইভাবে দিলাম আর কি, মনে করো সমস্যা নেই, তো কেটে দিলাম, এটা এমনি দিলাম। এটা তো বুঝতে পারছো এটিপি কি করে, তো আবার আচ্ছা এটা দিয়ে দিই, এমপি থেকে কি তৈরি হয়, এডিপি, এডিপি থেকে কি তৈরি হয়, এটিপি, মানে কি প্রতিনিয়ত ফসফেট যুক্ত হয়ে, হ্যাঁ, ফসফেট যুক্ত হয়ে এটা তৈরি হইতেছে। আমি তো এটিপি থেকে কি হইতেছে, যদি আমার এটিপি মানে তৈরি হইতেছে, তার মানে কি
যে আমার শক্তি, সৌরশক্তিটা কি করতেছে, এটিপির মধ্যে জমা রাখতেছে না, এটিপিতে কি রাখতেছে, শক্তি জমা রাখছে। এটা তো বুঝতে পারছো, ওই যে মানে বন্ধন গঠন করে মানে কি শক্তি জমা রাখে না। ধরো এই যে একটা ফসফেট, দুইটা ফসফেট, তিনটা ফসফেট, আমার শক্তি এখানে জমা রাখতেছে না, এখানে কি রাখতেছে, শক্তি জমা রাখতেছে, শক্তি জমা রাখছে। এটা তো বুঝতে পারছো। এটিপিতে কি করে শক্তি জমা রাখে, শক্তি জমা রাখে। তো মনে করো কি হইলো, আমার এই যে আমি বলতে তো উদ্ভিদকে বোঝাইতেছে আর কি, আমরা আছে, আমরা শ্বসনে গিয়ে আমরা পার্টটা আরো ভালো করে বুঝবো। দেখো, এই যে শক্তি জমা রাখতেছে, আবার দেখো এটিপি দেখো আমার শক্তির প্রয়োজন, মনে করো উদ্ভিদের শক্তি দরকার পড়তেছে না, শক্তি বেশি বেশি হইতেছে। আমরা ভাত খেলে কি হয়, ভাত বা অন্যান্য খাবার খেলে যদি আমরা অতিরিক্ত খাই আমাদের চর্বি জমা হয় না, চর্বি কিন্তু ব্রেন কিন্তু আসলে কিন্তু ইচ্ছাকৃতভাবে জমা করে এই শক্তিটা স্টোর করে রাখে চর্বির মাধ্যমে। তো সেম উদ্ভিদের মধ্যে তোমার চর্বি তো আর হইতেছে না, এটিপিটা কি করে, মানে সরি এডিপিটা যদি বেশি পরিমাণ এডিপি হয়ে যায়, ওই সূর্য আলোর উপস্থিতিতে ফসফরাস যুক্ত করে সাথে তোমার ফসফেট যুক্ত করে কি করে এটিপি তৈরি করে, এটিপি তৈরি করে, এটিপি তৈরি করার মতো কি করে, ওই যে এটিপির যে বন্ধনটা আছে, এই যে বন্ধনটা, এই বন্ধনটার মধ্যে কি করে শক্তিটা জমা রাখে। বুঝতে পারছো, এটিপি দিয়ে খেয়ে শক্তি জমা রাখে। যখন উদ্ভিদের শক্তির প্রয়োজন হয়, যখন শক্তির প্রয়োজন পড়ে, পরে বন্ধন কি হয়ে যায়, এই বন্ধন, এই বন্ধন কোন বন্ধন, এই বন্ধন, হ্যাঁ এই বন্ধন ভেঙে যায়। বন্ধন ভাঙতেছে, বলো তো কি হবো, এই যে বন্ধন ভাঙে কি শক্তি নির্গত হয় বা শক্তি উৎপন্ন হয়, বন্ধন ভেঙে যায়, ভেঙে যায়। কোন বন্ধন, আমি একটু ইয়ে করে দিই, মার্ক করে দিই যাতে তোমার বেস্ট একটা নোট হয়ে যায়, তোমার তোমার ইচ্ছা করে আর যে কষ্ট করে নোট করা না লাগে। কোন বন্ধন বলতো, এই বন্ধন, হ্যাঁ এই বন্ধনটা কি ভেঙে যায়। এই বন্ধন ভাঙলে কি হবে বলো, মানে কি ছিল, এটা ছিল আমার এটিপি, এটিপি, এটা এটিপি ছিল না তিনটা, মাইনাস একটা পিআই মানে একটা বন্ধন চলে যাবো, তাহলে কি তৈরি করবো আমার এডিপি, আর সাথে কি তৈরি হইব বলো, শক্তি। এই যে শক্তিটা, এই শক্তি উদ্ভিদ নিজের মানে নিজের কি শারীরবৃত্তীয় কাজে ইউজ করে, নিজের কাজে ইউজ করে, ইউজ করে এই শক্তি, হ্যাঁ এই শক্তি, কোন শক্তি বলতো, এই শক্তি। এই যে কাহিনীটা করতেছে দেখতেছে এর কার সাথে মিলন যে বলতো, আমরা কি করি, টাকা জমা রাখি, কি প্রয়োজন পড়লে টাকা মানে প্রয়োজনীয় দরকার লাগলে কি করি, সরি কোনো কিছু কিনা লাগলে আমরা টাকা দিয়ে কিনি, আবার টাকা কি করে জমাও রাখি না। তো এই যে এটিপির আমরা টাকার সাথে তুলনা করতে পারি না, এই জন্য বিজ্ঞানীরা এটিপির নাম দিছে জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন। কোশ্চেনে যদি বলে এটিপি কে জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বা কি এনার্জি কয়েন বলা হয় কেন, আমি যেটা লিখছি এতটুকু লিখে দিলে এনাফ। চিত্র দিলে দিবা, ওই যে উপরে যে চিত্রটা দিছি, আমি যে এই যে লাল কালি দিয়ে যে দাগ দিয়ে দিলাম না, এভাবে দিবা না, এভাবে দিলে কিন্তু নাম্বার দিত না, আমি তো তোমাদের বোঝানোর জন্য এভাবে দিছি। এটা এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমার খাওয়ার মধ্যে আসবে। আচ্ছা এই যে বন্ধন যে ভাঙে না, বন্ধন ভাঙার তোমার একটা এই যে এনার্জিটা তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে, এনার্জিটা যে কত দেওয়া আছে তোমরা একটু বই কাটবা, বইয়ের মধ্যে এনার্জিটা দেওয়া আছে, এমসিকিউ তো আসলে তো যদি আসে না পারলে কেমন না। এনার্জি তোমার 7.3 কিলো জুল, কিলো জুল, কিলো জুল বা কত ক্যালোরি, সরি আচ্ছা সেভেন, এত জুল না এত ক্যালোরি, হ্যাঁ এত কিলো ক্যালোরি, কিলো ক্যালোরি সিএল ক্যালোরি, এগুলো কিলো ক্যালোরি, এই যে এগুলো না বুঝলে সমস্যা নেই, এই যে তোমরা যখন আরো পড়বা, যখন ফিজিক্সের কাজ ক্ষমতা শক্তি বললে শক্তি সম্পর্কে তোমার ধারণা হইব, মানে এটাকে তুমি যদি ক্যালোরি তুমি যদি ঝুলে নিতে চাও, মানে 4.2 দ্বারা গুণ দিয়ে দিবা, এটা 4.2 দ্বারা গুণ দিবা, তুমি যে একটা বানাবে এটা তোমার ঝুলে যাবে, ঝুল তো চিনো শক্তির একক, এটা কিন্তু শক্তির একক, এটা তোমার কিলো জুলে, আর সরি এটা কিলো ক্যালোরিতে, আর এটা তোমার কিলো জুলে বা এত কিলো জুল। বাহ, এটা মনে রাখো যদি এমসিকিউ আসে। আর এটা মানে কি অবশ্যই খরচের জন্য অবশ্যই মনে রাখতে হবে। কালারটা চেঞ্জ করে দিই, লাল কালারটা বাজে একটা কালার, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বুঝতে পারছো সবাই, রেকর্ড হইতেছে।
হুম, আচ্ছা, এখন আমরা দেখবো কি শালুক সংশ্লেষণ। শালুক সংশ্লেষণ যদি তুমি আমি এটা দুইটা ভাবে বুঝাবো। প্রথম বাংলা ওয়ার্ডটা দিয়ে এটা বুঝাবো, তারপর কি মানে ইংরেজি যে শব্দটা আছে ওইটা দিয়ে বুঝাবো। বাংলা শব্দটার মধ্যে কি শালুক সংশ্লেষণ। শালুক মানে হচ্ছে সূর্যের আলো, শালুক মানে কি সূর্যের আলো। সংশ্লেষণ, সংশ্লেষণ তো বুঝো যে যে সংশ্লেষণ মানে কি যে ভাঙা আর কি, এরকম টাইপের। তো শালুক সংশ্লেষণ মানে কি ভাঙা, সূর্যের আলোর সাহায্যে কি কোনো কিছু ভাঙা, মানে ফিল হইতেছে না না? কিন্তু ইংলিশটা দিয়ে কিন্তু একটু ফিল হওয়া যায়। ফটো, তুমি বায়োলজির মধ্যে যদি ফটো, ফিজিক্সের মধ্যে ফটো, ফটো ইলেকট্রন বা যে ফটো কম্পোজিট পার্টিকেল, এই শব্দগুলো যে পাইবা না, ফটো দ্বারা সবসময় মনে রাখবা সূর্যের আলো। ফটো দ্বারা কি মনে রাখবা সূর্যের আলো। তো ফটো মানে হচ্ছে কি, ফটো মানে হচ্ছে কি সূর্যের আলো। আলো, আমি আলো লিখতেছি শুধু। আর হচ্ছে তোমার ইয়া সিনথেসিস। সিনথেসিস মানে হচ্ছে তোমার এই যে শালক সংশ্লেষণের ইংরেজি যে ওয়ার্ডটা ওইটা কিন্তু কি ফটো সিনথেসিস। সিনথেসিস তুমি এই সেম কথা বায়োলজির মধ্যে যে জায়গায় সিনথেসিস পাইবা ওটা আমি কি গড়া, গড়া বা যুক্ত করা আর কি। গড়া বানানো হচ্ছে গড়া বানান, গড়া, হ্যাঁ হয়েছে। আর লাইসিস, তুমি বায়োলজির মধ্যে যত লাইসিস, লাইসিস মানে হচ্ছে তোমার কি ভাঙা বা ধ্বংস করা, ভাঙা মনে থাকবে। তো ফটোসিনথেসিস, আলো গড়া, বেশিটা এরকম না, মানে আলোর সাহায্যে কোনো কিছুকে গড়া বা কোনো কিছুকে সৃষ্টি করা, গড়া বা সৃষ্টি করা, সৃষ্টি করা। আলোর সাহায্যে কোনো কিছু গড়া বা সৃষ্টি করাকে বলা হয় তোমার কি ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ। তো তুমি বইয়ের মধ্যে সংখ্যাটা আরো সুন্দরভাবে বলা আছে, আমরা আরো সুন্দরভাবে দেখবো কিভাবে আরো সুন্দর করা যায়। তার নাম তোমার নাম্বার পেতে হবে। দেখো এই যে পাতা, পাতার মধ্যে থাকে তোমার কি যে পাতা, পাতার মধ্যে কিন্তু প্রথম ক্ষেত্রে তোমরা কিন্তু এই যে দ্বিতীয় চ্যাপ্টারের মধ্যে কিন্তু পড়ার কথা কোষ টিস্যু এগুলো পড়ছো না? পাতার মধ্যে এক ধরনের টিস্যু থাকে। টিস্যু কি দ্বারা তৈরি? কোষ দ্বারা। পাতার মধ্যে তোমার মেসোফিল টিস্যু থাকে। মেসোফিল টিস্যুর মধ্যে তোমার যে একটা কোষ থাকে, এই কোষের ভিতর তোমার কি থাকে ক্লোরোপ্লাস্ট থাকে। আর ক্লোরোপ্লাস্টের ভিতর কি থাকে ক্লোরোফিল থাকে। এটা নোট করে নাও, আমি কিন্তু সবগুলো লিখলে কিন্তু টাইম যাবে, এই জন্য সবগুলো লিখতেছি না। বুঝতে পারছো? আমার কি থাকতেছে পাতা, আমার কি থাকছে পাতা, আমি নর্মাল লিখতেছি পাতা। মেসোফিল টিস্যু, মেসোফিল টিস্যু কি একটা বিশেষ ধরনের কোষ দ্বারা তৈরি হয়। এই কোষের ভিতরে আমার থাকে কি প্লাস্টিড, আর প্লাস্টিডের ভিতরে আমার থাকে কি ক্লোরোপ্লাস্ট। বুঝতে পারছো সবাই? আর ক্লোরোপ্লাস্টের ভিতরে আমার কি থাকে ক্লোরোফিল, ক্লোরোফিল। তো উদ্ভিদ কি করে যে এখান দিয়ে, এটা হচ্ছে মূল আমার, এই দিচ্ছে কিন্তু মাটি, হ্যাঁ, এখান থেকে আমার H2 পানি গ্রহণ করে। পানি গ্রহণ করে কিন্তু আমার এই যে কাণ্ড, এই যে এই যে এই যে কি যে বলে এটা যে বাংলা ভাষায় যে বোটা, এই বোটা দিয়ে কি করে পাতার মধ্যে পানি যায়, যে এখানে কিন্তু পানি যেতেছে, হ্যাঁ, H2 পানি, এইটা আমি পানি লিখে দিই, পানি। আর উপর দিয়ে আমার কি আসতেছে বলতো সূর্যের আলো, সূর্যের আলো। এখানে আমার কি সূর্যের আলো, সূর্যের আলো। আমার কি থাকতেছে তো সূর্যের আলো, আমার থাকতেছে পানি, H2 পানি থাকতেছে। আর কি থাকতেছে বলতো পাতার মধ্যে কি প্রবেশ করে? আমরা যে শ্বাস প্রশ্বাস ত্যাগ করি কার্বন ডাইঅক্সাইড, না? তাহলে আমার কি থাকতেছে কার্বন ডাইঅক্সাইড, কি থাকতেছে কার্বন ডাইঅক্সাইড। এখানে কার্বন ডাইঅক্সাইড, এই যে আমার কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড মূল থেকে পানি, উদ্ভিদ থেকে সূর্যের আলো, সরি সূর্য থেকে সূর্যের আলো, আর পাতা থেকে কি ক্লোরোফিল। এই সবগুলা একসাথে থেকে তোমার তৈরি করে খাদ্য। এখানে আমরা তৈরি করি কি খাদ্য প্লাস পানি প্লাস অক্সিজেন। আর এই যে অক্সিজেন এটা আমরা কি করি গ্রহণ করি, অক্সিজেন আমরা কি করি গ্রহণ করি, গ্রহণ। শুধু অক্সিজেন আমরা কিন্তু এই খাদ্যটাও গ্রহণ করি, এই খাদ্য কিন্তু গ্রহণ করি, অক্সিজেন খাদ্য গ্রহণ করি। আর খাদ্যটার নাম হচ্ছে তোমার কি গ্লুকোজ, C6H12O6, খাদ্যের নাম কি গ্লুকোজ, গ্লুকোজ। আর তুমি সমতা গ্রহণ করতেছো, এখানে দেবে 6, এখানে দেবে 12। বিক্রিয়াটা কিন্তু একদম কঠিন না, তুমি এখানে আমি যেভাবে লিখছি, যেভাবে মনে রাখছি তুমি এইভাবে মনে রাখবা। সমতাকরণটা
সমস্যা নেই, আমরা কই বিক্রিয়াটা তো এই চ্যাপ্টারে তো অনেকবার লেখা হইব, তোমার নিজে নিজে মনে রাখবে। আমরা যেভাবে পড়ছি এইভাবে মনে রাখবা। সংজ্ঞাটা কি বলছিলাম? সূর্যের আলো এবং ক্লোরোফিলের সাহায্যে পাতায় থাকা সরি পাতায় থাকা ক্লোরোফিল এবং সূর্যের আলোর সাহায্যে মূল থেকে গৃহীত পানি এবং বায়ু থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইডের সাহায্যে খাদ্য তৈরির প্রক্রিয়াকে বলা হয় কি সালোক সংশ্লেষণ। তো নরমালি পানি দিবা, কার্বন ডাই অক্সাইড এই যে কল্পনা করে তুমি এগুলো ভ্যালুগুলো বসাবা, আর এখানে পানি দিয়ে দিবা 12 অণু আর সবগুলো 6 দিয়ে দিবা, আর এখানে তো 6 আছে, তোমার 6 দেওয়ার কোনো দরকার নেই। তো বিক্রিয়াটা আমরা সুন্দরভাবে লিখতেছি কিভাবে বলতো। প্রথম কি দিবা? কার্বন ডাই অক্সাইড দিবা, কত 6 অণু, হ্যাঁ। তারপর দিবা পানি দিবা 12 অণু, তার উপর দিবে কি লাইট, আর নিচে কি ক্লোরোফিল, ক্লোরোফিল দিবা, আর এখানে কি থাকবে কত গ্লুকোজ C6H12O6 প্লাস এখানে থাকবে কত পানি আর যে অক্সিজেন। মনে থাকবো? এই যে মনে থাকবে কথা, এই যে একটা ইয়া। আচ্ছা, সবাই এটা মনে থাকবে। এই যে এই টপিকটা আশা করি বুঝতে পারছো। এখন তো কোথায় ফটো ফসফোরাইলেশন, এখানে আমি সংক্ষিপ্ত লিখছি, এটা কিন্তু সালোক সংশ্লেষণ, হ্যাঁ। পিএইচ এটা আমি প্রকাশ করছি, পিএইচ এর, হ্যাঁ, পিএইচ এর প্রকাশ করছি। ফটো সিনথেসিস মানে সালোক সংশ্লেষণ। কোথায় সালোক সংশ্লেষণ বেশি হবে? আমি অপশন দিই, ক পানিতে, খ বায়ুতে। তো তোমরা সবাই কোশ্চেনের উত্তর দেবে কি বায়ুতে সালোক সংশ্লেষণ বেশি হবে, কিন্তু না, সালোক সংশ্লেষণ কোথায় বেশি হবে? পানিতে। কারণ কি? তো এই জায়গার মধ্যে তুমি বিক্রিয়াটা লক্ষ্য করো, আমার যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি হয়, এই সালোক সংশ্লেষণ বেশি হইব, এটা তো বুঝতে পারছো, মানে খাদ্য তৈরি বেশি হইব। তো গবেষণায় দেখা গেছে কি পানির মধ্যে তোমার এই যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, পানিতে কি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ দুইটা, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত 0.3% কার্বন ডাই অক্সাইড, আর বায়ুতে তোমার 0.03%। তো কার্বন ডাই অক্সাইড পরিমাণ বেশি কার, মানে তোমার এই যে এখানে তোমার হচ্ছে কি 1000 গ্রামের মধ্যে, মানে এটাতে বোঝাইছি কি তোমার 1000 গ্রামে কত গ্রাম, আমি একটু একটু হিসাব করে দেখি দাঁড়াও। 1000 ইন্টু 0.3, 0.3% না, 1000 গ্রামের মধ্যে আমার কত গ্রাম থাকে? 3 গ্রাম। মানে 1000 গ্রাম মানে পানি, তুমি যদি 1000 গ্রাম পানি নো, 1000 গ্রাম পানিতে পানিতে আমার থাকতেছে কত 3 গ্রাম কার্বন, সরি কার্বন না, কার্বন ডাইঅক্সাইড, 3 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। বুঝতে পারছো? পানি তুমি যদি 1000 গ্রাম পানি নাও, তোমার থাকবে কত গ্রাম? 3 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। আর এখানে তোমার থাকবে কত? হ্যাঁ, তুমি যদি এখানে নাও তাহলে তোমার থাকতেছে 0 দি, মানে তো এটা অনেক কম, এটা অনেক কম আর কি, তোমার প্রায় কত তুমি যদি এখানে যদি 1000 গ্রাম কিনো, 1000 গ্রাম মানে বায়ু নেও, মানে একটা 1000 গ্রাম বায়ু তো আর নেওয়া যাবে না, কেমন মনে করো বড় একটা কন্টেনার দিয়ে 1000 গ্রাম বায়ু নিলে তোমার এই যে 0.3 গ্রাম তোমার কি থাকবো কার্বন ডাইঅক্সাইড থাকবে। বুঝতে পারছো? এই দুইটার মানেটা কি নোট করে নেই। তো পানিতে যেহেতু কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বেশি, তাই পানিতে কি হয় খাদ্য তৈরি বেশি হয়, সালোক সংশ্লেষণের হার বেশি বেশি থাকে। বুঝতে পারছো? এমসিকিউতে যদি তোমার বলে যে সালোক সংশ্লেষণের হার বেশি কোথায়, স্থলজ উদ্ভিদে নাকি জলজ উদ্ভিদে? অবশ্যই কোন উদ্ভিদে বলো তো? বেশি হয়েছে সালোক সংশ্লেষণের হার কোথায় বেশি হয়? জলজ উদ্ভিদে। কারণ কি জলজ উদ্ভিদে কি থাকে, জলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকে। এটা কিন্তু সুন্দর নোট করে দেয়, হ্যাঁ। তার মানে কি সালোক সংশ্লেষণ মানে হার, কি এর হার? এসপি, মানে ফটোফসফোরাইলেশনের হার, মানে হার এর হার কিতে স্থলজ উদ্ভিদ 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 বেশি কার থেকে? জলজ থেকে, হ্যাঁ। ও সরি সরি ভুল লিখছি, জলজের বেশি হবে। কারণ কি বলতো, কারণ জলে তো কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকে। জলজ উদ্ভিদ, কারণ কি বলতো, কারণ কারণ ধরো কার্বন ডাই অক্সাইডের পরিমাণ
এর পরিমাণ কোথায় বেশি থাকে? পরিমাণ পানিতে বেশি থাকে, পানিতে বেশি থাকে। এমসিকিউ তাহলে কিন্তু ভালো লাগবে। বিক্রিয়াটা কি ছিল? মানে আমার কাছে সোডিয়াম কার্বন ডাইঅক্সাইড প্লাস 12 অণু পানি আর উপরে দুটো প্রভাবক ছিল ও সূর্যের আলো ক্লোরোফিল, আর এখানে ছিল কি C6H12O6, আর কি ছিল সোডিয়াম মানে পানি, আর কি ছিল সোডিয়াম অক্সিজেন। আজকে এখন আমরা দেখবো কি সালোক সংশ্লেষণ এর প্রক্রিয়া। সালোক সংশ্লেষণ মানে কি? আমার যে ইয়াটা তৈরি হবো, যে খাদ্য, যে এগুলো যে তৈরি হয়েছে, যেখানে কার্বন ডাইঅক্সাইড, তারপর সরি কার্বন ডাইঅক্সাইড না, মানে কি গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য আর পানি এবং অক্সিজেন, এই যে এই জিনিসগুলো যে আমার তৈরি হয়েছে, এই যে তৈরি হয়েছে কিভাবে তৈরি হয়েছে? অবশ্যই কিছু একটা প্রক্রিয়া গেছে, এই প্রক্রিয়ার মাধ্যমে তো তৈরি হয়েছে না। তো এই প্রক্রিয়াটা হচ্ছে তোমার দুই প্রকার, একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায় আর একটা হচ্ছে কি আলোক নিরপেক্ষ পর্যায়। মানে কি কিরকম লাগতেছে না যে খাদ্য তৈরি হইতেছে, একবার আলোক নির্ভর পর্যায়ে হইতেছে, আবার আলোক নিরপেক্ষ পর্যায়ে হইতেছে। তোমরা দেখো এখানে কি হয়েছে, আলো না থাকলে কি খাদ্যটা তৈরি হইতো? এখানে কি ছিল? এখানে এখানে তো সূর্যের আলো, তো সূর্যের আলো যদি না থাকতো খাদ্য কি তৈরি হইতো? তোমাদের কাছে লাগতেছে সূর্যের আলো না থাকলে খাদ্য তৈরি হইতো না, এরকম না? এটা তো বুঝতে পারছো, কিন্তু আসলে কাজটা এখানে ঘটে। এখানে যেটা বললাম তোমার কাছে একটু উল্টা পাল্টা লাগবে, কিন্তু এই যে এটা লেখার পর একদম ইজি লাগবে। আসলে আলোক নিরপেক্ষ পর্যায় আর এটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়। আলোক নির্ভর পর্যায়ে কি বলতো? আলো লাগবে। আলোক নির্ভর পর্যায়ে কি লাগবে? প্রথম কন্ডিশন কি? আলো লাগবে, আলো বা সূর্য লাগবে, মানে সূর্য লাগবে, সূর্য লাগবে। নেক্সট কি বলতো? এই পর্যায়ে কি শুধু শক্তি উৎপন্ন করে, শুধু শক্তি উৎপন্ন করে। আর এই পর্যায়ে কি করে কত? আলো লাগবে না বা সূর্য লাগবে না, সূর্য না থাকলে চলবে, সূর্য না থাকলে তো পৃথিবী তো ধ্বংস হয়ে যাবো, এরকম না বিষয়টা। মানে সূর্যের সূর্যের মানে সূর্যের আলো না থাকলেও চলবে, না থাকলেও এই প্রক্রিয়া চলে, প্রক্রিয়া চলে। তুমি কিন্তু এমসিকিউ এখান থেকে কমন পাবে ইনশাল্লাহ, তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো, এমসিকিউ এখান থেকে কমন পাবে। আচ্ছা, আর কি যে আর এই যে শক্তিটা, এই শক্তিটা ইউজ করে কি করে? ইউজ করে খাদ্য তৈরি করে, খাদ্য তৈরি করে। এটা তোমার একটু সুন্দর একটা উদাহরণের মাধ্যমে বোঝাবো। তো তোমার বাসার কথা চিন্তা করো, তোমার বাসার মধ্যে তোমার বাবা আছে, মা আছে, তোমার ভাই আছে, বোন আছে, সবাই মিলে কি একটা সেম কাজ করে? তো তোমার তোমার মা কি করে? রান্না বান্না করে, তোমার বাবা মানে টাকা উপার্জন করে, আর তুমি আর তোমার যে ভাই থাকলে ভাই বা বোন থাকলে বোন, তোমরা কি করো? লেখাপড়া করো বা যা কাজ আছে এগুলো করো, বা আমিও এগুলো করি। বিষয়টা তো একজন কিন্তু সম্পূর্ণ কাজটা করতেছে না, সবাই মিলে কিন্তু পরিবারের কাজটা করতেছে, এরকম না? তো সেম তোমার আলোক নির্ভর পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়। যখন সূর্যের আলো থাকে, একটু কথাটা একটু মনোযোগ দাও, আমি একটু চিত্র আঁকি যাতে তোমাদের মানে একটু যে বুঝতে সুবিধা হয়। বুঝতে বলতে কি চিত্র একটা একটু লাগে আর কি, ভালো লাগে আর কি, দেখতে ভালো লাগে। হ্যাঁ, যখন তোমার এই যে সূর্যের আলোটা থাকে, তো সূর্যের আলো কি করে? সূর্য কি করে? এই যে উঠে এসে এভাবে, এই যে বেশি স্পিডে দিয়েছি, সূর্য এভাবে উঠে 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 ডুবে যায় না, তারপর কি অন্ধকার হয়ে যায়, তখন কি উদ্ভিদ কি খাদ্য তৈরি করে না? তখন কিন্তু মেন খাদ্য তৈরিটা উদ্ভিদ করে। এই যে সূর্যের আলো উপস্থিতিতে, যতক্ষণ সূর্যের আলো থাকে, উদ্ভিদ কি করে? একটা শক্তি তৈরি করে। আমি কিন্তু বললাম শক্তি তৈরি করা, এটা কিন্তু আমরা আসছে পড়া। আমি কিন্তু তোমাদের একটু রাফ বলতেছি যাতে তোমরা পরে যাতে বললে যাতে ধরতে পারো পড়াগুলো। আমি কিন্তু এইভাবে কিন্তু সবগুলো ট্রাই করতেছি এইভাবে পড়ানোর জন্য, যাতে সবাই ভালো করে বুঝো। আচ্ছা বলে, তো এই যে সূর্যের আলোটা থেকে কি করে শক্তিটা তৈরি করব? এখানে সূর্যের আলো ইউজ করে কি করতে পারবো? এখানে করবো সূর্যের আলো ইউজ করে কি শক্তি তৈরি করবো। কিভাবে শক্তি তৈরি করে এটা কিন্তু দেখাবো। শক্তি তৈরি করব, এই শক্তিটা যখন সূর্য থাকবো না, সূর্য না থাকলে তো আমার শক্তি তৈরি করার দরকার পড়তেছে না, এই শক্তিটা তখন কি করব? ইউজ করব। এই শক্তিটা ইউজ করে সেটা খাদ্য তৈরি করব। বুঝতে পারছো? ধরো তুমি কি এই যে এক্সারসাইজ করবা, এক্সারসাইজ করলে কি করা লাগে? যারা করছো তারা মনে হয় জানো, বা খেলাধুলা করলে দেখো প্রথম কিন্তু ওয়ার্ম আপ করা লাগে। ওয়ার্ম আপ কি? তোমার হাতগুলো একটু ওই যে ইয়া করা লাগে, যাতে রক্ত চলাচল একটু ভালো হয়, একটু অনেকে দেখবা উঠা বসা করে বা ইয়া করে,
যারা প্রফেশনাল খেলোয়াড় আছে দেখবা এরকম কিছু করে, বা জিম করার আগে এগুলা করা লাগে। তো সেম কাহিনী ঘটে তোমার খাদ্য তৈরির আগে আলোক নির্ভর পর্যায়ে যতক্ষণ সূর্যের আলো আছে ততক্ষণ কি এই তো শক্তি গ্রহণ করব, শক্তিটা জমা রাখবো সূর্যের আলো থেকে, যতক্ষণ সূর্যের আলো পাইতেছে। এটা আমি কথার কথা বললাম আর কি, এত না। আবার সূর্যের আলো থেকে কি করবো, শক্তিটা জমা রাখবো। আর যখন সূর্য তোমার থাকবো না, বা সূর্য থাকলেও সমস্যা নেই, ধরো এই শক্তি হয়ে গেছে এতটুকু, ধরো এই সূর্যের আলো থেকে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি জমা করছে, এই শক্তিটা দিয়ে কি করতে পারবো, মনে করো এই খাদ্যটা তৈরি করতে পারবো। তো আর এই শক্তি গ্রহণ করতো না, এই যে শক্তিটা গ্রহণ করছে না, এই শক্তিটা ইউজ করে তোমার খাদ্য তৈরি করবো। সামারিটা বুঝতে পারছো? এখন আমরা অ্যাপ্লিকেশনে যাবো। ক্লিয়ার সবাই? দাও। তাহলে আমরা প্রথম কি আলোক নির্ভর পর্যায়ের বিষয়টা দেখবো। মূলত কিন্তু এই পর্যায়ে কিন্তু খাদ্য তৈরি করে না, এরপর মানে দুইটা কিন্তু এককভাবে কিন্তু কেউ খাদ্য তৈরি করতে পারবে না। তোমার ফ্যামিলির মতো চিন্তা করবা, এককভাবে কেউ কিছু করতে পারে না, একটা সম্পূর্ণ একটা সবাই মিলে কিছু করতে পারে। তো আমরা দেখি প্রথম দিকে কি আলোক নির্ভর পর্যায়। প্রথমে একটা সুন্দর একটা গাছ আঁকলাম আর গাছের একটা পাতা দিলাম, কি হই দেখো, আমরা দেখো কি কি পড়ছিলাম মনে আছে, কি কি পড়ছিলাম, পাতার মধ্যে কি কি দেয়। তো কিন্তু সমস্যা নেই, না বললে ফার্স্ট টাইম না রিভিশন দিলে মনে থাকবো। বলো পাতার মধ্যে কি কি থাকে। তো পাতার মধ্যে কিন্তু অনেক কিছু পেয়েছি, তো পাতার থেকে এখান থেকে দুইটা জিনিস আমরা নিয়ে যাবো, দুইটা না তিনটা জিনিস নিব। আছে তো সবগুলোই, দরকার নাই তো, মানে নিমু তো আস্তে আস্তে সবগুলোই নিমু, দেখবা সবগুলোই নেওয়া যাইতেছে। আমরা পাতা থেকে প্রথম এডিপি নিমু, NADPH প্লাসটা নিমু, আর কি অজৈব ফসফেট ওইটা নিমু। বুঝতে পারছো? আমরা তিনটা জিনিস নিয়ে যাইতেছি না, এটা তো আগে আছে লেখছি না আর কি, লেখুম আর কি। তাহলে যেহেতু পাতার মধ্যে আমরা কি নিমু বলো, আমরা এখান থেকে আমরা নিতেছি কি, এখানে আছে কি পাতার মধ্যে আছে ADP, আবার কি আছে বলতো PI, দা কিন্তু বলেছিলাম আই দিছি অর্গানিক ইনঅর্গানিক ফসফেট। আর এখানে আবার কি আছে বলতো NADPH প্লাস। আমার এখানে কি আছে বলো, সূর্য আছে। তো সূর্য থেকে আমার কি আসতেছে, লাইট আসতেছে, মানে সূর্যের আলো আসতেছে, শক্তি আসতেছে। আমি কিন্তু ওই যে পড়াইছিলাম সূর্যের শক্তি যদি এডিপি পাই আর সাথে যদি ফসফেট একটা থাকে কি হবো বলতো, শক্তি পাইতেছে, তার মানে কি হবো, এটিপি তৈরি করে ফেলবো। এটা কিন্তু প্রথম দিকে ওই যে এখানে বুঝেছিলাম, একটু দেখাইতেছি। এই যে এইগুলো কিন্তু পড়াইছিলাম যে কিভাবে তৈরি হয়, যে সূর্যের আলো থেকে কি করে, তো এডিপি কি করে, একটা এটিপি তৈরি করে। এই কিন্তু প্রথমে দেখছি, কারণ আছে, শুধু শুধু দেখছি না, বই কিন্তু এগুলো পাইবে না, এটা শিওর। বই কিন্তু পাইবা, কিন্তু এত গুছানো পাইবা না ইনশাল্লাহ, এটা সত্য কথা। এটা কিন্তু আমি মানে বই থেকেই বানাইছি, কিন্তু যে আমার যে অভিজ্ঞতা আর যে বইয়ের যে কম্বিনেশন, এইভাবে বানাইছি যাতে তোমাদের বুঝতে অনেক সুবিধা হয়। এটা হচ্ছে আমার কি এই হচ্ছে আমার সূর্যের আলো আসতেছে। তো মূলত সূর্যের আলো আসলে কি করবো, আমি তো এটা এই পাশে দিই, এটা আমার বাকিগুলো লিখতে সুবিধা। আমরা কি করবো তাহলে, এডিপি প্লাস অজৈব ফসফেট মানে PI, ফসফেট তৈরি করে আমরা কি তৈরি করবো, ATP। বুঝছো, আলোক নির্ভর পর্যায়ে। তারপর কি বলছি, NADPH প্লাস প্লাস। এখন এই কি করবো, এই যে উদ্ভিদ কি করে, এই যে মূলের সাথে কি করে, পানি শোষণ করে, বলছিলাম না H2O, পানি। যে পানি শোষণ করে এখানে যাই, পানি আছে না ভাঙে, তুমি পানির ভাঙো, তো তুমি যদি বড় একটা পানির ফুটারে ভাঙো, মনে করো যে বড় একটা পানির ফুটা, এটা ভাঙলে কি হবো, ছোট ছোট পানির ফুটবে না, এরকম না বিষয়টা। পানির ফুটারে ভাঙলে কি হবো, H2O। পানির তুমি যদি ভাঙো তো H2O, এটা ভাঙলে কি পাবে বলো, হাইড্রোজেন আয়ন পাইবা প্লাস OH আয়ন পাইবা, এরকম না। বা অক্সিজেন পাইতে পারো যদি ইলেকট্রন দিয়ে করো, তোমার ইচ্ছা, মানে তুমি একবার ভাঙলে হয়েছে আর কি, মানে বোঝানোর জন্য বললাম। তো এখান থেকে তোমার ইলেকট্রন আর হাইড্রোজেন আয়ন যুক্ত হইব NADP, NADPH প্লাস নাকি NADP প্লাস ছিল, NADP প্লাস ছিল না, সরি NADP প্লাস ছিল, H প্লাস না, সরি এটা মিলতেছে না, N কিন্তু অনেক ভুল লিখছি তো, NADP প্লাস। তাহলে কি হইতেছে, আমার এখানে ছিল পাতার মধ্যে ছিল কি NADP প্লাস, তো প্লাস একটা হাইড্রোজেন যুক্ত আমার তৈরি করবো কি, আবার কি ইলেকট্রন যুক্ত হইব, এখানে কিন্তু ইলেকট্রনে বেরিয়েবে। হ্যাঁ, এই তোমার ইন্টার উঠলে পরে আরো বিস্তারিত আছে আর কি, তোমরা যত শর্টকাটে আছে এই জায়গার মধ্যে, ইন্টার কিন্তু অনেক মানে অনেক বড় করে আছে, এই পড়াটা অনেক বড়।
এবার কি করতেছে না করতেছে, এই যে একটা থেকে একটাতে ইয়া পাম্প করে একটা থেকে আরেকটা যেতেছে এরকম। তো এটা তৈরি করবে তোমার NaDPH। বুঝতে পারছো? এই যে ঘটনাটা, এটা কিন্তু পাতার মধ্যে থাকে। এগুলো কোথায় থাকে বলতো? এগুলো সম্পূর্ণ আমার কোথায় থাকে? কি করলাম এটা? এটা এখানে। এই ঘটনা আমার কিন্তু পাতাতে, পাতাতে। হুম? এগুলো জমা হয়েছে। এখানে কি করছে তুমি কি বলতে পারবা? এটা কিন্তু তোমার, আমি শিওর এটা তোমার জানার কথা। এটার নাম কি বলতো? কোন একটি কি করে ফসফেট যুক্ত হওয়া। ফসফেট যুক্ত হওয়া মানে কি? ফসফোরাইলেশন। প্রথম যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটার নাম হচ্ছে তোমার কি? এই যে বিক্রিয়া 1। ফসফোরাইলেশন কোনটা বলে? ফার্স্ট বিক্রিয়াটা। হ্যাঁ, এটা আমি নাম্বার দিয়ে দিই। 1 নাম্বার, এটিকে 2 নাম্বার। এই বিক্রিয়াটার নাম কি? ফসফোরাইলেশন। দ্বিতীয় বিক্রিয়াটা কি একটু বোঝার আছে। তুমি বায়োলজির মধ্যে হাইড্রো, হাইড্রো মানে হচ্ছে তোমার ওয়াটার। হাইড্রো মানে কি? ওয়াটার বা পানি। বায়োলজি কেমিস্ট্রির মধ্যে তুমি হাইড্রো শব্দটা মানে কি বুঝবা? ওয়াটার বা পানি। বুঝতে পারছো? ফটো, ফটো কিন্তু বলছিলাম, ফটো মানে কি বলতো? আলো। ওই যে শাহরুখ খান বলছিলাম, ফটো মানে হচ্ছে আলো। আর লাইসিস মানে কি? এই যে লাইসিস বলছিলাম আমি, আমার মনে আছে। এই তো লাইসিস, লাইসিস মানে হচ্ছে ভাঙা। তোমার কি ভাঙা, এই বায়োলজি না, এই ভাঙে ভেঙে পড়বা, দেখবে সেই লাগবে। লাইসিস লাইসিস করে তুমি বায়োলজি পড়বা, মানে যে কোনো টপিক কি করবা? হ্যাঁ, লাইসিস লাইসিস মানে ভাঙতে ভাঙতে বায়োলজি পড়বা। বায়োলজি মুখস্থ করার বিষয় না তো, বায়োলজি অনেক বোঝার জিনিস। ভাঙা, অম্মক এগুলো ভাঙা। তাহলে যেহেতু কি হইতেছে, আলুর সাহায্যে পানি ভাঙন। তো আলুর সাহায্যে যে পানি যে ভাঙন, আচ্ছা এটা তো আমার দরকার নেই। আলুর সাহায্যে যে পানির ভাঙন, এই যে এখান থেকে পানির ভাঙনটা করছে, আমি এটা 2 না দিয়ে এটা 2 দিই। হ্যাঁ, আলুর সাহায্যে যে এই যে আলুর সূর্যের আলো আছে, যে পানির যে ভাঙন, এই যে ভাঙনটা যে ঘটছে, এই ভাঙনের নাম হচ্ছে তোমার কি? হাইড্রোফটোলাইসিস। পারবা? হাইড্রোফটোলাইসিস কাকে বলে? তো আলোক নির্ভর পর্যায়ে যে পানির যে ভাঙন, এই ভাঙনটাকে বলা হয় কি? হাইড্রোফটোলাইসিস। তো এখন তোমরা বলতে পারবা, এই যে আপনি তো বললেন যে এই রাতের মধ্যে কি করবো? সূর্যের আলো লাগবে। আচ্ছা পাইছি, সূর্যের আলো লাগছে, শক্তি উৎপন্ন হইবে। তো এখানে তো কোনো শক্তি উৎপন্ন হয়েছে না। তোমরা যে চালাক হো এটা কিন্তু বুঝার কথা। এখানে আমার কিছু শক্তি উৎপন্ন হয়েছে। শক্তি কিভাবে উৎপন্ন হয়েছে বলতো? এই যে এটিপি। এটিপি মানে তো এখানে যদি সূর্যের শক্তিটা পড়ছে, এইভাবে যুক্ত হয়েছে। এটা কিন্তু ওই যে একটু পিছনে যাও, আমি তো ওই যে বারবার দেখাইতে, তোমরা অনেকে মনে হয় জানো কিন্তু অনেকের মন থাকবে না, এই জন্য দেখাইতেছি। তো এই যে শক্তি এখানে এডিপির সাথে দাও, এডিপির সাথে কি একটা এটিপি যুক্ত হয়েছে। এটিপিতে শক্তি জমা রাখে। তো এটিপি তৈরি হচ্ছে, তার মানে কি এটিপির মধ্যে শক্তি জমা আছে। এই জায়গাটা একটু যদি না বুঝো, বুঝবো তো ইজি ইজি না। আসলে এই যে টপিকটা একদম মানে পানি পানি এসে সবার অল্প নির্ভর। আর এনএডিপিএস কি? কিন্তু সেম কাহিনী তো, তুমি যুক্ত হইতেছে একটার সাথে একটা, যুক্ত কি এটিপি তৈরি করছে, তার মানে কি এখানে তুমি শক্তি দিছো। তো শক্তি এখানে জমা হয়েছে সেম। তুমি যদি এইগুলোর যদি তুমি কোনো কিছু যুক্ত করতে চাও, তোমার কি শক্তি দেওয়া লাগবে। আর শক্তি দিলে কি শক্তি এখানে জমাইবো। যখন এটা ভাঙবো, যখন এটা ভাঙবো তখন কি শক্তি বেরিয়ে যাবে। বুঝতে পারছো? তো আমরা এই কন্ডিশন দুইটাই মানছে, সূর্যের আলো লাগছে, শুধু শক্তি উৎপন্ন করবে। ঠিক আছে, শক্তি উৎপন্ন করছে, কিন্তু আমরা কিন্তু খাদ্য কিনতে পাইছি না। তা আমাদের কি আলোক নির্ভর পর্যায়ে শেষ। এখানে আমরা বলবো কি? আলোক নির্ভর নিরপেক্ষ পর্যায়ে। সূর্যের আলো না থাকলে সমস্যা নেই, থাকলে সমস্যা নেই, এটা আমরা দেখার বিষয় না। আমরা কি করবো? এই যে এই শক্তিটা ইউজ করে কি করবো? খাদ্য তৈরি করবো। আবার এই যে আলোক নিরপেক্ষ পর্যায়, এটা আবার তোমার 2 প্রকার। তোমার কিন্তু এইটা জানলে হইতেছে, হ্যাঁ তোমার এইটা নাই। এটা কি নাই, শুধু সংজ্ঞা আছে। নাই, আর এটা কি আছে? আছে মানে কি এমন আছে আছে, তোমার এক্সামে যে কি, এক্সামে যে হট টপিক এটা, হ্যাঁ অনেক ইম্পর্টেন্ট। মানে কি যে ইম্পর্টেন্ট বলার বাইরে। এটা কিন্তু বইয়ে ভালো করে নেই, হ্যাঁ বইয়ে সুন্দর করে লেখা নেই। মানে যেইটা পড়ামো এখন কিন্তু ওই যে এই টপিকটা তোমার বইয়ে তোমার একদম লেখা নেই এই টপিকটা, কিন্তু এক্সামে দেখো অহরহ আসে। তুমি বলতে পারবা যে বইয়ে তো লেখা নেই, এক্সাম আসে কেন? তা আসে তো, এনে কিছু করার নেই। তুমি গাইড খুললেই দেখবা বইয়ে সুন্দর করে নাই, করে নাই। এই টপিকটা দিন, হ্যাঁ। তো আলোক নিরপেক্ষ পর্যায়ে কি দুইটা, একটা হচ্ছে কি সিটি, ওই যে বাংলা লেখা কেলভিন চক্র, এটা কি হ্যাস এবং স্ল্যাক স্ল্যাক চক্র।
আর কি, বা C3 চক্র বা কি C4 চক্র, 3 4। আচ্ছা এটা বুঝুম আমরা আরো, হ্যাঁ এটা তুমি ইন্টার অবশ্যই পাবা, এটা পরে ইন্টার পাবা, এটাও কি ইন্টার পাবা, আরো বিস্তারিত পাবা। তো তোমাদের যতটুকু জানা দরকার, যতটুকু জানলে তোমরা লিখতে পারবা, আমরা এতটুকু জানবো। তো আলোক নিরপেক্ষ পর্যায় মানে কি, এই পর্যায়ে কি থাকবো না, কোনো আলো থাকবো না, আলো থাকলে থাকছে, না থাকলে এটা আমার দেখার বিষয় না। তবে আমি যে এই বিক্রিয়াগুলো এতগুলো করুম, আমার আলো দরকারই পড়তেছে না, আলো থাকলে কি না থাকলে কি এটা আমার কোনো ম্যাটারই করে না। হুম। তো পাতা, পাতার মধ্যে কি কি থাকে বলতো? আমি তো ওই যে প্রথম ক্লাসে প্রথম আমরা দুইটা জিনিস খরচ করছি না, আমি কিন্তু এগুলো পড়ছি, আমরা কিন্তু ওই যে এগুলো খরচ করছি, যে এগুলো বংশ খরচ করছি, তো আমরা রাইবোলোসটা খরচ করছি না। তো পাতার মধ্যে তোমার কি থাকে, রাইবোলোস, বড় একটা নাম, একটু বড় নাম নেই কিন্তু একদম ছোট একটা নাম, তুমি লাগে থাকতে পারো অনেক বড় একটা নাম দেখছি দেখবা, কি দিছি না, হ্যাঁ রাইবোলোস 1,5 বিসফসফেট, মানে 5 কার্বন বিশিষ্ট রাইবোলোস 1,5 বিসফসফেট, কত বড় নাম না, মানে একদম ছোট একটা নাম। কার্বন কয়টা, 5টা, তো 5টা কার্বন দেওয়া আগে, একটা কার্বন সিডি, হ্যাঁ একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, চারটা কার্বন, 5টা কার্বন, 5 কার্বন বিশিষ্ট রাইবোলোস 1,5 বিসফসফেট। বিস, বিস মানে কি বলতো, যারা অর্গানিক কেমিস্ট্রি, তোমরা তো পড়ছো না, বিস ডাই, বিস, বিস কিন্তু বুঝার কথা, বিস মানে হচ্ছে 2, বিস মানে কি 2, বিস ফসফেট মানে কয়টা ফসফেট, 2টা ফসফেট, হ্যাঁ 2টা ফসফেট। তো 2টা ফসফেট দিয়ে দিও, তাহলে 2টা ফসফেট কই দিবা, যে কোনো একটা দিয়ে দিলে হইতেছে না, তোমার লোকেশন বলে আছে 1 আর 5, তাহলে তুমি এটা যদি 1 ধরো, এখানে একটা ফসফেট দিতে দিব, আর কিন্তু এখানে একটা ফসফেট, এই না শেষ। 5 মানে 5 কার্বন বিশিষ্ট রাইবোলোস 1,5 বিসফসফেট। তোমার যদি রাইবোলোস নামটা মনে থাকে তাহলে কিন্তু তুমি যে পুরোটা নাম পারতেছো। আর এটা কোথায় থাকে বলতো, পাতার মধ্যে থাকে, এই যে এইটা, বুঝতে পারছো? আচ্ছা এখন যদি আমি যদি তোমার বলতাম রাইবোলোস, রাইবোলোস কত মনে করে বললাম, সেটা দিতে কেউ পারো কিনা, পারলে তো ভালো, কমেন্ট করে তো, যদি আগে পাই তো, না পারলেও সমস্যা নেই। আমি রাইবোলোস 1,3 বিসফসফেট না, তখন ট্রাইফসফেট, যেহেতু আমি 3টা কার্বন হয়ে, তিনটা লোকেশন বলেছি, তার মানে আমার ফসফেট থাকবে এটা 3টা, আর ট্রাইফসফেট, ট্রাইফসফেট, তাহলে আমার কি হইতো বলতো, একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, 5টা কার্বন, তাহলে 1 3 5, মানে 1 নাম্বার কার্বন একটা ফসফেট হইতো, ট্রাইফসফেট মানে 3টা ফসফেট, আর 5 একটা ফসফেট হইতো, আর কি 3 একটা ফসফেট, 1 2 3, না 3 একটা ফসফেট, বুঝতে পারছো? না বুঝতে সমস্যা নেই, এটা আসবো না, এমনি আর কি, বুঝতে পারলো, না বুঝলে নাই, একই। হ্যাঁ, তো এটা তো বুঝতে পারছো। এই যে যৌগটা, এই যৌগটা দাও, এখন কি হচ্ছে, এই যৌগটা পাতার মধ্যে আছে, তা আমরা কি জানি পাতার মধ্যে আরো জিনিস আসে, কি আসে বলতো, এই যে মনে করো যৌগটা এখানে আছে, এই যে যৌগটা এখানে আছে, পাতার মধ্যে আরেকটা জিনিস আছে, কি আসে, কার্বন ডাইঅক্সাইড, যেটা আমরা ত্যাগ করি, তো কার্বন ডাইঅক্সাইড পাতার মধ্যে আসবে, পাতার মধ্যে কার্বন ডাইঅক্সাইড আসবে, এটা অন্য কালে যদি যাতে আর কি, এই কালে যদি পাতার মধ্যে আসবে কি কার্বন ডাইঅক্সাইড, তা আসলো, আসার পর এর সাথে মিশবো না, এখানে আমার কি আসলো, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড আসলে কি, এখানে কার্বন আছে 5টা, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে একটা আছে কার্বন, তাহলে এখানে কার্বন হয়ে যাবে কয়টা, 6টা, তাহলে 6 কার্বন বিশিষ্ট একটা কিটো অ্যাসিড তৈরি করবো, এটা ক্লিয়ার? এটা একদম ক্লিয়ার হয়ে গেল, যেহেতু এখানে 5টা ছিল, একটা কার্বন ডাইঅক্সাইড মধ্যে কার্বন, অক্সিজেন তোমার দেখার বিষয় না, আরো কমপ্লেক্স, তুমি ইন্টার উঠলে আরো কমপ্লেক্স ভাবে শিখবা, তোমার এখানে আমি যেভাবে শিখাইতেছি তুমি ঠিক সেইভাবে শিখবা, এত কমপ্লেক্স করার কোনো দরকার নেই, হ্যাঁ। তো এখানে কি অস্থায়ী, এই যোগটা কি অস্থায়ী, অস্থায়ী মানে কি বলতো, চিরস্থায়ী না, অস্থায়ী, মানে তোমার যে বালির ঘর, তুমি তো বালির ঘর তৈরি করো, সাথে সাথে ভেঙে দেবো, কিছুক্ষণ পর ভেঙে দেবো বা ভাঙবো, এটা অস্থায়ী একটা যৌগ তৈরি করবো, মানে এই যে 5 কার্বন রাইবোলোস 1,5 বিসফসফেটের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে যে অস্থায়ী যৌগ তৈরি করে, তাকে বলা হয় কি কিছু কিটো অ্যাসিড, আর কিটো অ্যাসিডটা 6 কার্বন বিশিষ্ট, 6 কার্বন বিশিষ্ট কেন, কারণ আগে ছিল কি 5 কার্বন, রাইবোলোস 1,5 বিসফসফেট কি 5 কার্বন, আর কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন আছে 1 কার্বন, তাহলে হইতেছে আমার কি 6 কার্বন, যেহেতু এটা অস্থায়ী যৌগ, এটা কি ইজিলি তোমার ভেঙে দেবো, মানে ইজিলি একদম চটকে ভেঙে দেবো, ভেঙে সেটা তোমার তৈরি করবে কি 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, কি তৈরি করবো 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। তো এখানে আমার কার্বন কয়টা বলো, এখানে কার্বন আছে আমার 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা, তোমার কিন্তু এক্সামে এত লেখা লাগবে না, এক্সামে শুধু ওই নামগুলো লিখবা, ক্লিয়ার সবাই? এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ফসফেট অ্যাসিড করেছে, এটা কোনো দরকার নেই, আমি শুধু কার্বন হিসাবটা দিই, হ্যাঁ ওই হিসাবে আরো কমপ্লেক্স, তোমরা ইন্টারনেট দেখবা। তো এখানে আমার কার্বন আমার কই হয়ে যেতেছে, তাহলে
একটা, দুইটা, তিনটা কার্বন বলে দিচ্ছে 3C, মানে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। তো কার্বন বলে দিচ্ছে আমাকে ওটা 3টা, কিন্তু এটা মিলছে বেশিটা, আগে ছিল 6টা এখন 3টা। ওইটা তো প্রথমটা তো আমরা মিল পাইছি কি, এখানে একটা মিল পাইছি যেহেতু একটা যুক্ত হয়ে 6টা করছে, কিন্তু এখানে তো কোনো মিল পাইতেছি না। আবার কিন্তু মিল পাইতেছি, দেখো ঠিক আছে। আমি যদি বলি 2 অণু তৈরি করছে, তাহলে হয়ে গেছে না 6টা। আসলে এরকম করে 2 অণু তৈরি করে, 2 অণু 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। আর এই যে যৌগটা, এই যৌগটা ছিল কি প্রথম স্থায়ী যৌগ। এই যৌগটা কি বলতো, প্রথম স্থায়ী যৌগ। আমরা মূলত কি খাদ্য তৈরি করতাম না, খাদ্য তৈরি করার আগে যে একটা যেভাবে যে ঘটতেছে ঘটনাটা, এটা হচ্ছে তোমার প্রথম স্থায়ী যৌগ। এগুলো কিন্তু অস্থায়ী যৌগ, এই যে ভাঙতে 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 গেছে, এগুলো কি স্থায়ী যৌগ। এই যৌগ প্রথম স্থায়ী যৌগ, প্রথম স্থায়ী যৌগ। তো প্রথম স্থায়ী যৌগটা কয় কার্বন বিশিষ্ট, 2 অণু, ঠিক আছে। কয় কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট। এই জন্য এই যে চক্রটা, এই যে কি চক্রটা, আমরা কোন চক্রটা বলতেছি বলতো, আমরা কি হচ্ছে আলোক নির্ভর করছি কি কেলভিন চক্র বা C3 চক্রটা পড়তেছি, কিন্তু হ্যাঁ দেখি পড়তেছি C3 বা কেলভিন চক্র পড়তেছি। কেল কেলভিন কেলভিন চক্র তো বানান ভুল লিখছি। কেলভিন চক্র, হ্যাঁ। তো কেলভিন চক্রের মধ্যে প্রথম স্থায়ী যৌগ কোনটা, 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই জন্য যেসব উদ্ভিদ তোমার কেলভিন চক্র ফলো করে তাদের বলে কি সিথির উদ্ভিদ। বা এক কথায় বলতে গেলে যেসব উদ্ভিদের প্রথম স্থায়ী যৌগ 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাদেরকে সিথিরি উদ্ভিদ বলে। আর যে সকল উদ্ভিদ যে সকল উদ্ভিদ বা C3 সাইকেল ফলো করে তাদেরকে C3 উদ্ভিদ বলে। বা এই এর সংজ্ঞাটা বলো, তুমি এই সংজ্ঞাটা নোট করো না, আমি লিখতে একটু বড় নিব। C3 উদ্ভিদ কি, লেখো সবাই, যে সকল উদ্ভিদের প্রথম স্থায়ী যৌগ 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাদেরকে বলা হয় C3 উদ্ভিদ। বুঝতে পারছো? এখন যদি বলে কি C4 উদ্ভিদ কাকে বলে, যে সকল উদ্ভিদের প্রথম স্থায়ী যৌগ মানে 4 কার্বন বিশিষ্ট যৌগ, যেসব যৌগটার নাম আমার মনে নাই, বইয়ে মনে আছে, না থাকলে সমস্যা নেই, এই শুধু সংজ্ঞা সেটা, হ্যাঁ এগুলো হচ্ছে সংজ্ঞা, সংজ্ঞা দিবা। যে সকল যৌগের প্রথম স্থায়ী যৌগ কি 4 কার্বন বিশিষ্ট, তাদেরকে বলে কি C4 উদ্ভিদ। পারবো না, যেসব উদ্ভিদের প্রথম স্থায়ী যৌগ কি 4 কার্বন বিশিষ্ট, তাদের বলা হয় কি C4 উদ্ভিদ। আর C3 উদ্ভিদটা সুন্দর টিকে এইভাবে দিবা, যে সকল উদ্ভিদের যে সকল উদ্ভিদের প্রথম স্থায়ী যৌগ 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাদেরকে বলা হয় C3 উদ্ভিদ। আচ্ছা গেল। তো আমরা দেখলাম 2 অণু তৈরি করছে, এক অণু 2 অণু, 2 অণু তৈরি করছে, 2 অণু কি ফসফোগ্লিসারিক অ্যাসিড। 2 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তোমার তৈরি হয়ে যায় তোমার কি দুইটা জিনিস, দুইটা জিনিস না তৈরি, তোমার এই যে যমজ ভাইয়ের মতো আর কি, দুইটা জিনিস সেম। এই যে এনে দাও কি তৈরি হয়েছে, 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারেলডিহাইড আর কি ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। তোমার কাছে নামটা অনেক কঠিন লাগতে পারে যে কি তৈরি হলো এটা, নামটা আসলে কঠিন, মানে কঠিন বলতে আসলে এগুলো কঠিন। এই যে একটু কষ্ট করে এরকম মুখস্থ করে নিবা, এটা কিন্তু অনেক, এটা আমি বললাম না কি একটা ইম্পর্টেন্ট টপিক, একদম আসে। তো তোমার যে কার্বন কয়টা, 3টা, এখানে তো বুঝতে পারছো 2 অণু থেকে কি একটা, এখানে 3টা এখানে 3টা, এটা থেকে তৈরি এটা মূলত তুমি বলতে পারবে না কোনটা থেকে কোনটা তৈরি হচ্ছে, আমি নর্মালি দেখি এখান থেকে তৈরি হচ্ছে এইটা, সেইটা হচ্ছে না, এখান থেকে তৈরি কি এটা, এখান থেকে তৈরি কি এটা। বুঝতে পারছো, মনে করো এরকম ভাবে তৈরি হচ্ছে। তো ধরো এটা কিন্তু স্থায়ী যৌগ, স্থায়ী যৌগটা যদি আমরা যদি ভাঙতে চাই, বলতো স্থায়ী যৌগ ভাঙতে হলে আমার কি লাগবে বলো, অস্থায়ী যৌগ তো এমনি ভাঙে, স্থায়ী যৌগ ভাঙতে হলে আমার কি লাগবে, ভাঙতেছি বলো, ভাঙতে আমার কি লাগবে, শক্তি লাগবে না, ভাঙ ভাঙতে পারেন বলে, হ্যাঁ যৌগ বিকল্প, ভাঙতে কি লাগবে, শক্তি লাগবে। আর এই শক্তি আমরা কোথা থেকে পাবো বলো, হ্যাঁ ধরতে পারছো, শক্তি আমরা কোথা থেকে নিব, আমরা বলে দিচ্ছি শক্তি কোথা নিব, যে এই শুধু শক্তি উৎপন্ন করে, আর এই শক্তি ইউজ করে আমরা খাদ্য তৈরি করব আলোক নিরপেক্ষ পর্যায়ে। তো এই যে এখানে আমরা কি এটিপি আর এনএডিপি তৈরি হয়েছিল না আলোক নিরপেক্ষ পর্যায়ে, তো এখানে এসে কি এগুলো ভাঙা দেব, এখানে কি দিব, এগুলো ভাঙা দেব। আমি একটু এই যে একটু বড় করে দিই এটা, হ্যাঁ
গেল দিয়ে। তো এখানে আমার কি বলতো, মনে কি হইতেছে এটিপি। এটিপি বাংলা আমরা কি তৈরি করবো বলতো, এডিপি প্লাস পি। মানে বন্ধন কিন্তু ভাঙছে, এই যে বন্ধন কল্পনা করো বা পিছনে যাও, বন্ধন ভাঙছে, তার মানে কি শক্তি বেরিব। আবার কি ভাঙছে, এখানে কি ভাঙছে কত, এনএডিপিএইচ, এনএডিপিএইচ ডিপিএইচ ভেঙে কি তৈরি করবো, এনএডিপি প্লাস। এখানে যে এরা যে ভাঙছে, মানে ভাঙলে কি শক্তি বেরোয়, আমি কিন্তু প্রথমে দিয়েছি এগুলো। এই শক্তিগুলো কি ইউজ করবো, এই যে এগুলো ইউজ করবো, এই শক্তি কি ইউজ করবো, এই যে এখান থেকে যে ভাঙার ফলে যে একটা শক্তি তৈরি হইব, এই শক্তিটা ইউজ করে কি হইব, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং কি ডাইহাইড্রোক্সি অ্যাসিটিন ফসফেট, এই দুইটা যৌগ তৈরি হইব। আশা করি বুঝতে পারছো, না বলতে একটু পিছন দিয়ে দেখো, পিছন করে দেখো। তাহলে দেখো এটা তৈরি হচ্ছে, এখন কি এই দুইটা যৌগ, এই দুইটা যৌগ কি হইব, একসাথে হইব। এই দুইটা যৌগ আমার একসাথে হইব, এই দুইটা যৌগ একসাথে হয়েছে না, একটা তৈরি করবো তোমার গ্লুকোজ। একটা না মানে দুইটা মিলে কি তৈরি করতেছে আর কি। আর এখানে তৈরি, আচ্ছা অন্য কালে দিলে ভালো হতো। এখানে কি কি করছে ওরা, এখান থেকে কি হয়েছে, এই যে দুইটা যৌগ থেকে একবার হয়ে গেছে, একটা একটু হয়েছে গ্লুকোজ, আর আবার কি আগের মতো সেম যৌগটা হয়েছে। এই যে পুরোটা যৌগটা, এই যৌগটার নাম কি, এই যে সম্পূর্ণ যৌগটার নাম কি, শুধু বিসফসফেট হয়েছে না কিন্তু, এই সম্পূর্ণ যৌগটা হয়েছে। মানে অনেক হিজিবিজি লাগতেছে আসলে, হিজিবিজি না, তুমি কিন্তু একদম এত বড় করে লাগবে না, একদম তার ছোট করে লাগবে, আমি বলে দিই একদম কোনটা কোনটা লাগবে। এইটা তো বুঝতে পারছো নাকি, তো কি আছে, গ্লুকোজ তৈরি করছে, আর কি 5 কার্বন হচ্ছে রাইবোজ 1,5-বিসফসফেট তৈরি হবে, মানে এই দুইটা যৌগ থেকে, এইটা আর এই যে এইটা, এই নীল কালার যৌগটা। এই গ্লুকোজের সংকেত কি বলতো, এখানে তোমরা একটা মানে একটা কোশ্চেন করুন, কোশ্চেনটা পারবা না, আর জানি পারবা না, তো আমি কোশ্চেনটা করুন। ঠিক আছে, C6H12O6, এই তো গ্লুকোজের সংকেত আছে এইটা। আচ্ছা যেহেতু এখানে কয়টা, এখানে কার্বন কয়টা, 6টা কার্বন না, এখানে টোটাল কার্বন কত, 6টা, মানে এখানে তো 3টা থেকে মানে দুইটা যোগফল কয়টা, এই দুইটা যোগফল মিলে কি 6টা কার্বন না, টোটাল 6টা কার্বন। 6টা কার্বন নিলে এখানে কয়টা কার্বন গেছে, 6টা কার্বন গেছে। আবার এখানে যে গেল, এখানে কয়টা কার্বন, 5টা কার্বন না। বুঝতে পারতে পারছো, এই দুইটা থেকে তো এগুলো সৃষ্টি হয়েছে না, তাহলে তোমার কার্বন কয়টা হয়েছে, 11টা হয়ে গেছে না। বিষয়টা কিরকম না, মানে একটু উল্টা উল্টা লাগতেছে না বিষয়টা, হ্যাঁ আসলে কিন্তু উল্টা উল্টা জিনিস, বিষয়টা আসলে উল্টা উল্টা লাগছে। এখানে হচ্ছে 6টা, সরি এখানে হচ্ছে 6টা, আর এখানে হচ্ছে 5টা, তাহলে টোটাল হয়ে যাচ্ছে মানে 11টা। তো কেমন না বিষয়টা, না বিষয়টা কেমন না, বিষয়টা ইজি। মূলত তোমার প্রথম কি করে, এই যে এই একটা গুরান্টি যে দেই, এখানে তোমার একটা কার্বন স্যার, আর এখানে স্যার কয়টা কার্বন, 5টা কার্বন, মানে 5টা কার্বন বলতে এই যৌগটা স্যার আর কি। তো এই যৌগটা স্যার মানে তো 5টা কার্বন স্যার, আর এখানে একটা কার্বন স্যার। আবার কি করে দেখো, এই পাতার মধ্যে কি এই যে রাইবোলোস 1,5-বিসফসফেট কি একটা কুটি কুটি, আবার যদি কার্বন ডাইঅক্সাইড এর সাথে মিশে, মিশে আবার একটা সাইকেল কমপ্লিট করে, তাহলে আবার একটা কার্বন স্যার। আর বুঝতে পারছো, হবে আবার এমনি আরেকটা কার্বন, এই যে এরকম তোমার 6টা সাইকেল করে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই 6টা সাইকেল করার পরে তোমার কি তৈরি হয়, এই যে একটা গ্লুকোজ তৈরি হয়। বুঝতে পারছো, এইভাবে কয়টা সাইকেল তৈরি করে, 6টা সাইকেলের পরে, 6টা সাইকেল, সাইকেলের পর কি হয়, C6H12O6 পাওয়া যায়, পাওয়া যায়। তুমি এটা মিলাইতে না যে ভাই এই যে হাইড্রোজেন 12টা, অক্সিজেন 6টা সিগারে, এটা তো এখন তো তুমি বললে তো বলা যাবে, কিন্তু বললে তোমরা কি করবা, এই যে বুঝবা না কিছু, মানে অনেক কঠিন লাগবে, এটা তো একটু জানা, এটা কঠিন না, তোমরা ইন্টারভিউতে এগুলো পড়বা। বুঝতে পারছো, আর এখানে তো, তো তোমার 6টা ইলে দিয়ে তো এ না বাকি 6টা ইয়া জমাইবো, এটা 5 কার্বন বিশিষ্ট, হ্যাঁ। তো এগুলোর সাথে আবার কি বলবো, যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে, এখানে কার্বন যুক্ত হয়ে এটা তৈরি করবে। বুঝতে পারছো, এখানে তোমরা সুন্দর করে লেখা আছে, আর এখানে যদি ব্যাখ্যাটা জানতে চাও, এখানে ব্যাখ্যাটা লেখা আছে। এক্সামে এতগুলা লিখবা, এতগুলা লেখা কি আমরা টাইম আছে, এতগুলো লিখে তো মানে আরো ইয়া লাগবে বিষয়টা। তো এক্সামে কি কি লাগবে দেখো, আমি একটু কপি করি, সব মুছবা, যেটা যেটা মনে চায় সব মুছালো, সব মুছো।
তোমরা আছে, তোমরা কিন্তু এগুলো পাইবে। হ্যাঁ, আমি কপি করে রাখছি, কোনো সমস্যা নেই। মানে ভাববে যে এটা কি, মানে মুছে লাইতেছি সবগুলো, এরকম না। আচ্ছা, এক্সামে কি কি লাগবে এটা দিয়ে দিতেছি। তো বেশি বংশ হতেছে আগে। এক্সামে এতটুকু লিখতে পারবো না, শুধু তো প্রথমটার নামটা লিখবা। কঠিন লাগতেছে কিন্তু, দেখতে বড় লাগতেছে, আর বড় না কিন্তু, এটা কিন্তু ছোট। তো প্রথমে এই যে এই নামটা লিখবা, ওই যে এগুলো লিখবার দরকার নেই। হ্যাঁ, আমি এটা মুছে দিই। কালারিং এর জন্য কিন্তু ইয়ে বড় বেশি বেশি লাগতেছে, আসলে কিন্তু কম। যে এরগুলা দিয়ে দিবা। শেষ। আমি কিন্তু হয়ে গেছে। পাঁচকের মধ্যে রাইবুলোজ 1/5 প্রসেস। তো এই হাইপারটা কিন্তু এইভাবে দিবা। তুমি কিন্তু হাইপারটা কিন্তু নিজের মতো করে দিবা না, এই জায়গায় যে আছে এইভাবে লিখবা, মানে যে নিয়ম। তুমি যখন অর্গানিক কেমিস্ট্রি করবা, তখন কিন্তু ওই যে জৈব যৌগ করবা, তখন এটা ইজিলি বুঝতে পারবা। তো আমার এখানে 5 মিনিট হয়ে গেছে। আচ্ছা, এই যে পাঁচকের মধ্যে কিটো অ্যাসিড তৈরি করা অবস্থায়, তারপরে এই যে বং এবার দিয়ে দিবে। পারবা না, এটা মুছে দিই। দিবে এটা। ক্লিয়ার? এটা বোঝানোর জন্য দিছি। এটা তুমি এক্সামে দিবা। এক্সাম এটা দিবে, ঠিক আছে? তারপর আমার এটা হচ্ছে বোঝানোর জন্য, দরকার নেই। তো বুঝতে পারছো, আমরা যে সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ে শক্তি তৈরি করে, আর এই শক্তি ইউজ করে আমরা আলোক নিরপেক্ষ পর্যায়ে কি করি, খাদ্য তৈরি করি। আমরা না, উদ্ভিদ তৈরি করি আর কি। তো এখন তো প্রভাবক, যে সালোক সংশ্লেষণের প্রভাবক গুলো তোমরা দেখবা। প্রভাবক কি কি আছে, কি কি প্রভাবক আছে, ওইগুলো তোমরা পড়বা একটু বই থেকে কষ্ট করে। হম, নিজে থেকে পড়ে নিও। সালোক সংশ্লেষণে কি, সূর্যের ভূমিকা, এই যে প্রভাবক, বইয়ের থেকে পড়বা, এটা হচ্ছে বই থেকে। হ্যাঁ, অবশ্যই রিডিং করবা, এটা কিন্তু তুমি ঘর মধ্যে আসে। সিকিউতে আমি কিন্তু ওই যে রিডিং দিকে পড়াছিলাম, না বুঝলে কোশ্চেন করবা। সিকিউতে আসে। হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট টপিক কিন্তু। গতে মানে আমি বলে দিলাম, পরে মিস করলে আমার দোষ নেই। সূর্য ভূমিকা, ভূমিকা, এই যে লিখবা, লিখে দিলাম। সিকিউতে আসে। এই কোশ্চেনটা দেখো, এই যে বিক্রিয়াটা দিয়ে দিলাম, সেম হুবু তোমার এই যে সেম সিকিউটা তুমি দেখো কতবার যে রিপিট হয়েছে এই সিকিউটা। প্রথম হচ্ছে এ কিভাবে তৈরি হয়, এ মানে কি বলো, বুঝছ না? এ মানে তুমি কোশ্চেন লাগবা, এ মানে আনসার দাও, আনসার কিভাবে করবা। এ মানে কি, আমার গ্লুকোজ। এ মানে গ্লুকোজ, গ্লুকোজ বা শর্করা, তুমি যেটা গ্লুকোজ বা C6H12 H12O6। এর এর মানে এর তৈরি প্রক্রিয়া নিম্নে বর্ণনা করো। তুমি লিখবা, এত বড় তো আর এত না, বললাম আর কি। তুমি প্রথম কি, আলোক নির্ভর, মানে এই যে লিখবা, আলোক নির্ভর পর্যায়ে কি তৈরি হয়, যে দুইটা বিক্রিয়া দিবা, ওই দুইটা বিক্রিয়া দিয়েছি, এটি কি তৈরি আর কি, NADPH তৈরি দিয়ে দেবা। তারপরে কি, আলোক নির্ভর পর্যায়ে এই সাইকেলটা দিয়ে দিবা। যে কয়টা ছিল, প্রথম ছিল রাইবোজ 1/20 ফসফেট, কিছু কিটো অ্যাসিড, আর 2 অনু ফসফোগ্লিসারাইড। তো 2 অনু ফসফোগ্লিসারাইড থেকে এখানে কি শক্তি খরচ হয়। এটি প্যার এটা ভাঙে, যে শক্তিটা ভাঙে তোমার কি করে, এই যে দুইটা অস্থায়ী মানে দুইটা যৌগ তৈরি করে। এটা দুইটা যৌগ থেকে করে গ্লুকোজ তৈরি করে, আবার এটা আগের মতো এর তৈরি করে। দিয়ে দিবা সুন্দরটিকে। বিএসসি এর ভূমিকা, বি কি বলতো, সূর্যের আলো। সি মানে কি, ক্লোরোফিল। ওই যে আমি কিন্তু বলছি, এটা পড়বা, সিকিউতে আসে বই থেকে। সালোক সংশ্লেষণের প্রভাবকের ভূমিকা, এখানে আমার সালোক সংশ্লেষণের ভূমিকা, ওটা অতক্ষণ তো ছিল সালোক সংশ্লেষণের প্রভাবকের ভূমিকা, মানে সালোক সংশ্লেষণে যে উপাদানগুলো আছে এগুলোর ভূমিকা। আর এখন আমরা দেখি কি, এই সালোক সংশ্লেষণ আমাদের কি ভূমিকা পালন করে, জীব জগতের মধ্যে কি ভূমিকা পালন করে। এই যে এটা কিন্তু টপিক, এই যে ঘর কোশ্চেন। হ্যাঁ, এই ঘর কোশ্চেন অনেক ইম্পর্টেন্ট। কি হইতেছে, আমরা আমরা প্রথম এই বিক্রিয়াটা লেখছি যাতে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথম দেখো, বিক্রিয়া থেকে তুমি কি দেখতে পারতেছো, আমার কি দিতেছে, খাদ্য দিতেছে। ফার্স্ট পয়েন্টে আসবো কি, আমার খাদ্য, খাদ্য চাইতে মেটাই, চাহিদা মেটাইতেছে, খাদ্য চাহিদা পূরণ।
মনে করছে একটা ক্লু দিয়ে সেরা এই যে লিখে দিবা, মানে তোমার মতো করে লিখবা আর কি, ক্লু দিয়ে লিখবা যাতে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, তারপর তো আর কি করতেছে, এই যে তুমি সুন্দর করে দিক দিয়ে দেখবা আনসার দিবা। অক্সিজেন আমার কি লাগে, মানব অক্সিজেন, অক্সিজেন দিতেছে না, অক্সিজেন দিচ্ছে। আমি তো এই বাংলা ভাষায় লিখছি, তুমি তোমার মতো লিখবা। অক্সিজেন না থাকলে আমাদের কি হতো, এইটা তুলে ধরবা। আমরা কি হতাম কত, অক্সিজেন না থাকলে অনেক পুরনো দোষ হইতো না। কার্বন ডাইঅক্সাইড কি, পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড কমাইতেছে, যেহেতু এই যে এটা কমাইতেছে না, যেহেতু এটা গ্রহণ করতেছে। এটা তো বুঝতেছো, পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড কমাচ্ছে, নাকি যা গ্রিন হাউস গ্যাসের জন্য দায়ী ছিল। মানে এই কার্বন ডাইঅক্সাইড কমালে কি গ্রিন হাউস গ্যাসের তো একটা বাড়তো না, এইভাবে লিখে দিবা। পারবা না এটা, একদম ইজি তো, মানে যে সালোক সংশ্লেষণ হওয়ার কারণে কি হইতেছে যে শক্তি পাইতেছি আমরা, এই যে এরকম বংশং যা আছে, মানে মনের মতো করে লিখে দিবে। তো আমাদের এখানে শেষ আমাদের সালোক সংশ্লেষণের টপিক। তো আমরা নেক্সট ক্লাসে আমরা কি শ্বসন করবো, দা এন্ড। ওকে, আসসালামু আলাইকুম। সবাই ভালোভাবে চলবা আর নামাজটা সবাই পড়ার চেষ্টা করবা।